এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি দলের সঙ্গে তাদের একটি সংঘাত সংঘর্ষের খবর আমরা দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে আজকেও একটি ঘটনা আছে যে সার্জিস আলমের গাড়িতে ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, এ ধরনের খবর আমরা এবং পরপর দুবার হামলার শিকার হয়েছেন। সেই আলোচনায় যাবার আগে আজকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য। তিনি অনেকটা আক্ষেপের সুরেই কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, আমি দেখছি কিছুই বদলায়নি। আমি সেই আলোচনায় যাবার আগে তার বক্তব্যটা উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, আগে যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিত তারা এখনও তা আটকে দিচ্ছে। লোকজন ভোল পাল্টাচ্ছে, ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। বিএনপি মহাসচিব বলেন, এই কথাগুলো আক্ষেপে বলছি এজন্য আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। প্রশাসনের পুরনো সংস্কৃতি বহাল রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের মন মানসিকতার পরিবর্তন প্রয়োজন, অন্যথায় জুলাইয়ের আত্মত্যাগ কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না। আপা, মানে পরিবর্তন কি আপনি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, যেভাবে সত্যিকার অর্থে যেভাবে আমরা পরিবর্তন চাই, পরিবর্তনের জায়গায় যেতে চাই, সেইভাবে আসলে আমরা 15.5 বছর তো দেখিনি, তারপরে 18 মাসেও দেখিনি। আমরা এই যে 5 মাসে আমরা চেষ্টা দেখছি, কিন্তু ওইভাবে মহাসচিব যে কথাগুলো বলেছেন আমি অনেকটাই একমত তার কথার সাথে। আসলে আমি আওয়ামী লীগের ওই যে গতানুগতিক এমপিরা যে টকশো করতো, মনে আছে আপনারা? আমরা করতাম, ওনারা সবকিছুতেই একদম মনে হতো দুধের সাগরে ভাসছি। আমি এই ধরনের কথা বলতে পছন্দ করি না। দেখেন, জুলাই মাস এখনো, আজকেও এই জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তানদের পিতামাতারা এবং সব দলগুলো, আমি বলবো না যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো আছে, একটা দুইটা দল ছাড়া, ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা রক্ষক, দু একটা দল ছাড়া প্রায় সব দলগুলোকে আমি ক্রেডিটটা দিতে চাই আজকের এই দিনে। কিন্তু যখনই কোনো কিছু, ওই যে বলে না যে বিপ্লব তার সন্তান খেয়ে ফেলে, তো যখনই কিছু আপনার আমরা ক্রেডিট যখন নিজেই নিজেকে দেওয়া শুরু করে, তখন আর ওইটা থাকে না। চেতনা যখন বিক্রি হতে থাকে, তখন কিন্তু মেন যে স্ট্রিম যে জিনিসটা সেটা হারিয়ে যায়। তো এই জায়গা থেকে আমি বলবো যে জুলাই সন্তানদের কথাই বলছি, যে আপনাদের কারা চালাচ্ছে আমি জানি না, আপনারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন সব কিছু। মুখের কথা, ঠোঁট দুটার কিন্তু অনেক খারাপ জিনিস, এখান থেকে যে জিনিসগুলো বের হয় সব কিছু কিন্তু, যারা সবচেয়ে কম কথা বলে তারা সবচেয়ে আমি বিজয়ী মনে করি। তা এইখানে কথা বললেই কথা বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যায়। আমি নিজেও তাই, আমার কথাও যে দু একটা যায় না তা বলবো না, তো আমার সহজ আলোচক আছে তার কথাও যায়, হ্যাঁ দেখি তো, আমিও বলি, আমারটাও যায়। তো এই জন্য কথা যত কম বলা যায় ততই ভালো। শুধু কথা বলার জন্য এই যে অনাগত যুদ্ধ হোক, সে ছোট যুদ্ধ হোক মাঝারি যুদ্ধ তো একটু ছোট ছোট জিনিস নিয়ে অনেক বড় কিছু হয়। তা আমি বলবো এই জুলাই মাসে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য। যাদেরকে উল্লেখ করে আজকে মারামারির কথা উঠছে, তারা দুই পক্ষই জুলাই যোদ্ধা, দুই পক্ষই। তাহলে কেন নিজেরা হয়তো কুন্দলের মধ্যে আমরা কেন লিপ্ত হচ্ছি? হ্যাঁ, এই কুন্দলের মধ্যে এই জুলাইতে আমাদের যারা শত্রুপক্ষ তারা কিন্তু হাসছে, সামনেও হাসছে পেছনেও হাসছে। শত্রুপক্ষের কিছু শত্রু চলে গেছে, কিন্তু বাকিগুলো তো আছেই। কেউ ঘাপটি মেরে আছে, কেউ মিশে গেছে, মিশে যারা গিয়েছে তারা ভীষণ ডেঞ্জারাস। এই কথাগুলো যদি কোথায় মিশে গিয়েছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন। কেন আপনি বিএনপির কথা বলবেন খালি যে সরকারের সঙ্গে মিশে গেছে? অবশ্যই রাজনৈতিক সব দলের মধ্যে মিশে গেছে, সব দলের মধ্যে। আপনি মনে করেন, আমি বলি বিএনপির সাথে মিশে গেছে, অনেকেই বলে, আমি অস্বীকার করবো না। দুই একটা যে যায় নাই তা আমি বলবো না। জামাত ইসলামীর আমির বলেছেন আমরা মাফ করে দিলাম, বুঝছেন? মাফ করে দেওয়া মানে কি, তুমি আসো সমস্যা নাই, এবং রাতের অন্ধকারে থাকতে দেওয়া সুবিধা, মামলা না করার সুবিধা, দেশ পার হওয়ার সুবিধা, সব কিছুই কিন্তু তারাও করছে। হাদি যখন মারা গেলেন, যার গুলিতে মারা গেলেন, সেই গুলিটা কে করেছিল? ঘাপটি মেরে থাকা ছাত্রলীগ। এই ছাত্রলীগ সে তার সব কিছু যখন জানতে পারলাম, এবং গুলি করার আগে হাদির সাথে কি পরিমাণ তার অন্তরঙ্গ সম্পর্কটা হয়ে গিয়েছিল, এরকম আপনি খুঁজেন, আপনি এনসিপিতে বহু পাবেন, এবং ডিক্লেয়ার দিয়েছে এনসিপি, আনতে অসুবিধা নাই।
আপনি আরও কারোর খুঁজেন, তাদেরও পাবেন। তা আমার কথা হচ্ছে, ওই গয়েশ্বরচন্দ্র রায় একটা বক্তৃতা একবার বলছিল, বলে ঘুষ এক ফোঁটা হারাম, পেট ভরে খেলেও হারাম। আমার কথা হলো, একজন আসলেও যা, 100 জন আসলো, আপনার ধারণ ক্ষমতা 100 জনের, আপনি 100 জন আনলেন। ওনার ধারণ ক্ষমতা 50 জনের, উনি 50 জন আনলো। আমার ধারণ ক্ষমতা 5 জনের, আমি 5 জন আনলাম। তো আমি যে 5 জন আনলাম দেখে আমি ভালো মানুষ তা কিন্তু না। আমার তো ধারণ ক্ষমতাই নেই, আর আমি 5 জনের বেশি আপনাকে ঠাই দিতে পারবো না, তাই আমি 5 জন নিলাম। তা এখন আমি 5 জন নিছি বলেই হয়তো বা ফুয়াদ 50 জন নিচ্ছে, ফুয়াদ 50 জন নিছে বলেই হয়তো বা আপনি 100 জন নিচ্ছেন। এটাও তো এক হতে পারে। তো এই জায়গাগুলো আমাদের চুলচেরা বিশ্লেষণের সময় এখন। জি আমাকে অনেকেই ভুল বুঝবে, বাট আমি এখনো বলছি এই ছেলেদেরকে আমি ভীষণ ভালোবাসি। কারণ আমি জানি, আমি রাতে অন্ধকারে আমি টকশো করেছি হায়নার বিরুদ্ধে। আমি প্রতিদিন গুনতাম আমি বাসায় পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। আমার সঙ্গে উপরে আল্লাহ আর আল্লাহর আয়াতুল কুরসি ছাড়া আমার সঙ্গে আর কিছুই ছিল না। আমি একটা মানুষ নিয়ে আসতাম না। আমি এখন পর্যন্ত আপনাদের গাড়িতে আসি, প্রত্যেকটা মরে গেলে আমি একলা মরে যাবো, আমি কিন্তু ওইখান থেকে আমি কাউকে আনি না। এবং আমার সঙ্গে ছাত্রদল যুবদল আসতে চাইতো, সবসময় আসতে চাইতো। আপা আমরা আসি, আমার কথা, আমি একটা সন্তানের হিসাব দেবো কিভাবে? তার মা যখন আমাকে বলবে যে তুমি তো আমার ছেলেটাকে নিয়ে গেছো, তুমি কেন বলতে পারো না আমার ছেলেটাকে কোথায় রাখছে? তো এই যে প্রতিনিয়ত আমি যে যুদ্ধটা করছি, যে যুদ্ধের মধ্যে দিয়ে গেছি, আমি নিজের সম্পর্কে বলতে ভীষণ কুণ্ঠাবোধ করি। আমার লজ্জা হয় যে এটা তো আমার দায়িত্ব, আমার বলার কথা না। কিন্তু যারা কাজ করেছে আমি তাদেরকে জানি, এই জন্য যে কাজ করাটা কত কঠিন জিনিস ছিল, জীবনটা যে বুক পেতে দেওয়া কতটা কঠিন জিনিস ছিল। তো সেই জন্য প্রত্যেকের এখানে আমাদের প্রত্যেকের একটা হিস্সা আছে। সেই হিস্সাটার ছোট ছোট জিনিস নিতে গিয়ে হিস্সাটাকে আমরা কলঙ্কিত কেন করছি? এই যে আমি এই যে কথাগুলো বললাম সবার জন্য ভালো কথাগুলো, এগুলো একটাও কোনো কথা আসবে না। আমি এখনই একটা এই কথাগুলোর সঙ্গে একটা লাইন লাগাই দিই যে ভাই তুমি কেন এটার সঙ্গে 2 নাম্বারি কাজটা করতে গেলা? তোমার 2 নাম্বারি কাজের জন্য তো পুরা জিনিসটাই নষ্ট হয়ে যাবে। ওই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনার মতো। ওইটাই দেখবেন, ওইটাই বড় আকারে করে ফটোকার্ড বানায় দিয়ে আমার সারাদিন গালাগালি করবে। বাট আমি সত্যিকার অর্থে বলছি, আমি নিজে জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধাদের ধারণ করি, ভালোবাসি এবং চাই তারা একসঙ্গে থাকুক সবাই। জি আপু, আমি আপনার কাছে আবারও আসবো। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ওদের কাছে আসতে চাই। এই হঠাৎ সংঘাত সহিংসতার পেছনে কারণটা কি আসলে? আপনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি আপনি শুনেছেন বা দেখেছেন। তারই আক্ষেপ, মানে একজন প্রবীণ রাজনীতিবিদ, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি যদি সেই জায়গা থেকে এই আক্ষেপটি আজকে প্রকাশ করতে হয়, কেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সহিংসতা তো আমাদের রাজনীতিতে ইনগ্রেইন্ড, এটা নতুন কোনো ঘটনা না আর কি। সোনার বাংলার রাজনীতি মানেই হচ্ছে আপনি মারামারি করবেন, অস্ত্রবাজি করবেন, গুন্ডামি করবেন। তো এই মধ্যযুগীয় আপনার গোত্রপ্রথা, রাজবংশীয় রাজনীতির মানে ক্যারেক্টারিস্টিক্স এরকমই আর কি। এটা কিন্তু হচ্ছে নিজেরা হ্যাঁ, মানে যেটা আপনি তাই তো বললেন যে হবে আসলে আর কি। সব পক্ষই তো জুলাই পক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে শেক্সপিয়ারের লেখার মতো আর কি। রোমিও জুলিয়েটে আমরা পড়েছি না, যে আপনার দুইটা ওল্ড ট্রাইব, দুইটা ফ্যামিলির বলি হতে হয়েছে আর কি এই জুলিয়েটকে আর কি। এই দুইটা গোত্রের কাছে তো আমরা এই আলোচনাটা বারবার শুনে আসছি আর কি, যারা দেশ চালিয়েছেন দুই পরিবার। তো মোটা দাগে আজকের দায়গুলো তারা কোনোভাবে এড়াতে পারবেন না। মির্জা ফখরুল সাহেবকে যদি আবার কাউন্টার জিজ্ঞেস করি, আপনি আপনার দলই তো আপনারা 3বার দেশ পরিচালনা করেছেন, আপনারা ব্যুরোক্রেসি রিফর্ম করবার জন্য কি করেছেন? যেই আমলারা আওয়ামী লীগের হয়ে জনতার মঞ্চ করে আপনাদের দলকে ক্ষমতা থেকে নামিয়েছে, তাদেরকেও বিচার করেছেন? আপনারা তো ক্ষমতা আসলেন তারপরে 2001-এ আবার। তাদের কোনো আমলাদেরকে কি আপনারা বিচার করেছেন? তারা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। কোনো প্রজাতন্ত্রের কর্মচারী সরকার ক্ষমতা থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে তো সে প্রতিবাদ করতে পারে না। তাদের এক নিজস্ব মেকানিজম আছে তার দাবি দেওয়া ডিল করবার জন্য। আপনি তো ডিল করেন নাই। তো সাডেনলি যেটা সমাধানের অংশ আপনি ছিলেন কিন্তু সমাধান করেন নাই, কিন্তু আপনি কিভাবে আশা করেন সেখানে সেই বাগানে ফুল ফুটবে? আপনি তো রাজনীতিই করেছেন আগাছার মধ্যে, ওটা তো নিড়ানি দেন নাই। তো নিড়ানি না দিয়ে আপনি কিভাবে আশা করছেন যে এখানে কোনো সমস্যা থাকবে না, সংকট থাকবে না? আবার প্রমোট করছেন কাদেরকে দেখেন। গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম করা হয়েছিল, সচিবালয় দেখবেন প্রচুর মিছিল মিটিং করছে। ইনুস সরকারকে সকালে বিকালে নাকানি চুবানি খাওয়াই দিছে এরা। তাদের নেতাকে আপনি এডিশনাল সেক্রেটারি পদমর্যাদায় নির্বাচন কমিশনে বসিয়েছেন। 18 সালের পর থেকে যে ধুমায় বিএনপি রাজনীতি করছেন, তাহলে আপনি কিভাবে আশা করছেন? মানে আপনাদের কথার ভিতরে তো আমি বৈপরীত্য দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাদের তো নিজেদের দায় নিতে হবে, যেহেতু আপনারা মোটা দাগে আপনারাও তো 15-20 বছর এই দেশটা শাসন করেছেন। আপনারা কি করেছেন এই ব্যুরোক্রেসি, এই আমলাতন্ত্রকে রিফর্ম করবার জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সেগুলো চেষ্টা আপনারা করেন নাই তো। দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। গত সপ্তাহে দেখলাম সরকারি প্রতিষ্ঠানে বিএনপির 31 দফার 8ম
দফায় বলা আছে যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়ন করে তারপরে যোগ্যতা মেধার ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কি নীতিমালার ভিত্তিতে দিলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানালেন, নির্বাচন কমিশনে বসালেন, বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন জনকে দায়িত্ব দিলেন, সব দলীয় পদধারী লোক। দলীয় পদধারী লোক মানে আপনার দলের জন্য সে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, জেল খাটছে, এরকম জেল তো লাখ লাখ মানুষ খাটছে। যাকে তাকে আপনি আইনে বসাই দিবেন এখানে আপনার পদে আছে বলে, সেই কাজটার জন্য ফিট কিনা, সুইটেবল কিনা, সে আমলা না হোক, আপনার দলেরই হোক, আপনি আপনি ভেটিং করলেন কিনা সেই কাজটার জন্য প্রপার অ্যান্ড ফিট। তাহলে আপনি আপনার যেটা প্রত্যাশা করছেন আর আপনি যা করছেন দুটার সাথে মিলছে না। সহিংসতার ব্যাপারে দেখেন যে মানে এই খাইসলতটার নাম হচ্ছে আওয়ামীপনা। মুখের কথার বদলে আপনি গায়ে হাত বিএনপি কেন তুলবেন। আওয়ামীপনাটা কাজ করবে? মানে এইটা তো আমরা তো এইটা জানতে চাচ্ছি আমাদের সহযোদ্ধাদের কাছ থেকে। বিএনপি তো আমাদেরও দল, মানে বিএনপি কি মানে গণ অভ্যুত্থানের পক্ষের দল না? বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসছে যে সময়টাতে তার কোনো হস্টাইল অপোজিশন নাই, তাকে টেনে হিচড়ে যেন তেনভাবে ক্ষমতা থেকে নামায় ফেলতে চায় সকাল সন্ধ্যায়, এমন কোনো বিরোধী দল নাই বাংলাদেশে এখন। সবাই জাতীয়তাবাদী রাজনীতি করে, মোটা দাগে শহীদ জিয়ার ক্যানভাসের পলিটিক্স করতেছে। তাহলে এরকম একটা সময় যারা সবাই আপনারা মিলে জামাতের সাথে আপনাদের পরকীয়ার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক 25 বছরের, আপনারা হঠাৎ করে তাদের বিরুদ্ধে খেপলেন কেন? মানে তাদের সাথে আপনাদের এই সম্পর্ক কি সমস্যা হইল? আপনারা এনসিপি আপনাদেরকে আপনারা এত কৃতজ্ঞ, জুলাইয়ের পরে দেখলাম প্রত্যেক নেতার সেই অশ্রু সজল বক্তব্য, এই বাচ্চাদের প্রতি তাদের কৃতজ্ঞতা, অনেকেই এখনো স্বীকার করেন যে তাদের প্রতি কৃতজ্ঞতা, আপাও মাত্র বললেন। তাহলে সেই ছেলেবেলের উপরে খেপতেছেন কেন? ওদের 2-4টা বক্তব্য আপনার ভালো না লাগে, সমস্যা কি? আপনি ইগনোর করেন। মানে সব বক্তব্য বিএনপি নেতাদের বক্তব্যই তো আমরা খুব বিরক্ত হতো। পার্লামেন্টে বিএনপির অধিকাংশ এমপিরা যে সকল মানে বাকাওয়াজ লো ক্লাস গার্বেজ বক্তব্য দিচ্ছে, কি করবো এটা নিয়ে? মানে আমরা কারো গায়ে হাত তুলবো? আমি তো বলছি যে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের মতো বক্তব্য দিচ্ছেন, এমপিদের মতো দিচ্ছেন না। তাহলে এখন কারো বক্তব্য ভালো না লাগবে না, তার গাড়িটা ভেঙে দিবেন, ওরে মারবেন, লাঠিসোঁটা নিয়ে পিটাবেন, পিটায় এলাকা ছাড়া করবেন, এরপরে পুলিশকে দিয়ে 140 ধারা জারি করাবেন, এরপরে ট্রাক বসাবেন, এরপরে ট্রাক্টর বসাবেন, এরপরে অ্যাম্বুলেন্স বসাবেন, লাশবাহী গাড়ি বসাবেন। মানে এগুলো কি? আবার মামলা নিবেন না, কাউকে গ্রেফতার করবেন না। মানে এগুলোই তো আওয়ামী লীগের আমলে আমরা দেখছি। এখন এই জিনিসগুলো যদি আপনিও কন্টিনিউ করেন তাহলে আপনার মধ্যে পার্থক্যটা কি হলো? আপনার 31 দফা তো হবিগঞ্জে কবর রচনা হয়ে গেছে। 31 দফার যে স্পিরিট রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করবার প্রত্যেকটা জায়গা তো লঙ্ঘিত হয়েছে। ওখানে সিলেটে যেখানে যেখানে মারামারি করতেছেন, বাংলাদেশের কোথাও পদযাত্রা নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা ছিল না। আপনি এখন পদযাত্রাকে, এনসিপির প্রোগ্রামকে একদম টক অফ দ্য টাউন বানিয়ে দিয়েছেন। কি লাভ হয়েছে? তাহলে এনসিপি সরকারকে বাধ্য করতে পারছে যে 144 দ্বারা জারি করা যায়, আমরা ওইখানে প্রোগ্রাম বাস্তবায়ন করে তারপরে মাঠ ছাড়বো। কি লাভ হয়েছে? কে জিতলো? কেউ কি আসলে যেতে এই ধরনের সিচুয়েশনগুলোতে? পুলিশ যে আচরণ করতেছে দেখলাম, মেয়েদেরকে ধাক্কাধাক্কি হাবিজাবি, 144 কোথায় পৌরসভার ভিতরে আপনি শ্রীমঙ্গলে গাড়ি আটকাই দিচ্ছেন। মানে এগুলো অপ্রয়োজনীয় ছিল আর কি। না আপনার কারো বক্তব্য ভালো লাগে না, আপনি তাকে নিয়ে ট্রোল করেন, তাকে নিয়ে মিম বানান। মানে তাকে অনেক ক্রিয়েটিভ প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে, তো তাকে নিয়ে আপনি প্রতিবাদ কর্মসূচি দেন, মানববন্ধন করেন। মানে আপনার নেতাকর্মীকেও তো আপনি একটা গণতান্ত্রিক ফ্রেমে আনবার অভ্যেস করাতে হবে। এবং ভিডিও ফুটেজ কোত্থেকে আসছে দেখেন, অধিকাংশ ফুটেজ আসছে কিন্তু জাতীয় গণমাধ্যম থেকে না, ফুটেজ আসছে কিন্তু যারা মারছে, ও লাইভে বলতেছে এই ভালোভাবে ক্যামেরা ধর, পিছন থেকে যেন আমার চেহারা দেখা যায়। তারপরে পিছনে গেঞ্জিতে পড়া হচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্র দল। এখন বিএনপির একজন নেতা আমাকে বলছেন যে এগুলো ছাত্রলীগের ছেলেপেলের কাজ, ভিতরে ঢুকে এই কাজগুলো করছে, দুইটা দলের ভিতরে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে এটা নষ্ট করে দেওয়ার জন্য। এই কথাটা যদি সত্য হয়ে থাকে এটা তো আরো ভয়ঙ্কর। তাহলে কি আজকে আমরা ধরে নেব যে বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি এদের সবার ভিতরে যে গণ অভ্যুত্থানের ভ্রাতৃপ্রতিম সম্পর্কটা আছে, এই সম্পর্কটা ধ্বংস করবার জন্য চেষ্টা করা হচ্ছে অনলাইনে অফলাইনে? আপনারা সে ফাঁদে পড়ছেন, আপনাদের নেতাকর্মীরা সে ফাঁদে পড়ছে। তাহলে এটা তো আরো ভয়ঙ্কর হবে। 6 মাসের ভিতরে যদি আপনি তার নিয়ন্ত্রণ হারায় ফেলেন, এরপরে কি হবে? বিএনপি নেতাকর্মীদেরকে বলতেছি, ভাই 1 থেকে 6-এর কথা মনে রাখিয়েন। এই বিএনপি কিন্তু অপারেশন ক্লিন আউট করছে, এই বিএনপি কিন্তু র্যাব বানাইছে, বানায়া হাজার হাজার দলের নেতাকর্মীরা কিন্তু আজিমপুর পাঠায় দিছে, লাশ পাওয়া যায় না কিন্তু। অতএব এই বাস্তবতাগুলো মাথায় রাখিয়েন। আপনারা যারা বেশি বাড়তেছেন, মানে 5 তারিখের পরে হাইব্রিড বিএনপি হয়েছেন, আপনাদের বাস্তবতাগুলো মাথায় রাখেন। কিন্তু বিএনপি যখন ইনটলারেবল হয়ে যাবে, পাবলিক সেন্টিমেন্ট যখন প্রচণ্ড রকম বিপক্ষে চলে যাবে, তখন বিএনপি কিন্তু হার্ডলাইনে যাবে। তাদের এই হার্ডলাইনে যাওয়ার ইতিহাস আছে। অতএব বাড়াবাড়ি বেশি করিয়েন না, সবাই মিলে একটা গণতান্ত্রিক পলিটিক্স করা দরকার। আমি এনসিপির বন্ধুদেরকে বলবো যে ভাই, আমি তো সারাদিন বিএনপি সমালোচনা করতেছি, মনিয়াপার সাথে একসাথে পাশে বসে তো সারাদিন বিএনপি সমালোচনা করি, এই জন্য কি মনিয়াপার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে?
রাজনীতির ভাষা ব্যবহারের ব্যাপারে সম্মানিত হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক পলিসি সমালোচনা করতেছি প্রতিদিন, তাকে তো এই জন্য আমাকে কোনো স্ল্যাং বলতে হচ্ছে না, তার বাবা মা পরিবার নিয়ে তো কোনো কথা বলতে হচ্ছে না, বিএনপির কোনো নেতা মনিয়াপার বংশ এগুলো নিয়ে তো আমাকে কথা বলতে হচ্ছে না। আমি মনিয়াপার সাথে দ্বিমত করতেছি, আমি আপনার সাথে একমত না, এই পয়েন্টে একমত না, আপনার পলিসি এখানে কন্ট্রাডিকশন আছে, আপনার কথা কাজে মিল নাই, বলেন আপনি। এই জন্য আমাদের সহযোদ্ধা বন্ধুদেরকে বলছি, রাজনৈতিক ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের সবার এক লিমিটেশন আছে। আমি আমাকে সহই বলছি যে আমাদের সবার এই ব্যাপারে সতর্ক থাকা দরকার, কারণ দিন শেষে আমাদের রাজনীতির ক্যানভাসটা একই জায়গায়, দ্বিমত আছে কিন্তু মোটা দাগে ক্যানভাসটা এক জায়গাতে। জি, আমি আপনার কাছে আবার আসবো, মনিয়াপার কাছে আসতে চাই। আপা, আমরা ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুনছিলাম, তিনি অনেক কথা বলছিলেন যে বিএনপির কি আসলে নিয়ন্ত্রণ নেই কিনা, বা বিএনপির নেতাকর্মীরা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে চলে গেছে কিনা। আসলে বিষয়টি কি তাই, বা দায়ের একটি কথা বলছেন, দেখেন, দায় এড়াতে পারেন কিনা? ফুয়াদ অনেকগুলো কথা বলেছে, কিছু কথা আংশিক সত্য, কিছু কথা মধ্যে রকম ফের আছে। আমি বলবো না যে অসত্য, রকম ফেরে যেটা বলছে, সরকারি দল হলে ফুয়াদকেও আমি অর্ধ পাগল হিসেবে বুঝবো। কেন? মাথা ঠিক থাকার কথা না, থাকে না। এবং কে যে আসল কে যে নকল বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি দলে এটা ভীষণ, একদম ফুয়াদ সত্যি কথা বলেছেন যে হাইব্রিড বিএনপি, হাইব্রিড অনেক বিএনপি চলে আছে। যে মিছিলটা 1000 লোকের মিছিল হয় কথার কথা, সেই মিছিলের পিছনে বা মধ্যখানে যদি 2 জন বিএনপি যদি শেল্টার দেয়, 5 জন আওয়ামী লীগকে, 2 জন জামাতকে, 1 জন এনসিপিকে, 1 জন এবি পার্টিকে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যদি শেল্টার দেয়, শেল্টার না দিলে কেউ চিনে ফেললে ফাইন, চিনে ফেললে আপনি জাকির, আমি আপনার সঙ্গে টকশো করছি, আপনি এখানে কেন, আমি তখন বলতে পারি। এটা আপনি বলতে পারেন আমি সাংবাদিক, আমি আসতেই পারি, বা আমি আরেকটা দল আপনার দলই করি, আমি আসতেই পারি। তো এখন কথা হলো যে সরকারে থাকলে এটা সব সময় সবার জন্যই প্রযোজ্য। আরেকটা জিনিস, বাংলাদেশের যে গুপ্তটা ছেড়ে দেওয়া হয়েছিল, গুপ্ত প্রকাশিত হওয়ার পরেই কিন্তু মানুষ আগেও জানতো না তা না, ওটাকে স্পাই হিসেবে ধরতো, 1 জন 2 জন হাজারে লাখে। কিন্তু ঝাঁকে ঝাঁকে গুপ্ত যখন প্রকাশিত হওয়া শুরু করলো, এখন কিন্তু সবাই তটস্থ, কিন্তু কিচ্ছু করার নাই। আপনাকে আমি সন্দেহ করতে পারি, আমি ফুয়াদকে সন্দেহ করতে পারি যে ফুয়াদ সত্যিকার অর্থে জামাতের লোক, কিন্তু ফুয়াদ এবি পার্টি করে, এবি পার্টি শুধু করেই না, সেক্রেটারি জেনারেল। এখন তার কিন্তু যুক্তি আছে, সেই যুক্তিকে আমি বলতে পারি, আমার কাছে ওই প্রমাণ নাই, আমি অনেকগুলো প্রমাণ অঘোষিত দিতে পারি। কিন্তু ফুয়াদ যখন আমাকে বলবে যে আপনি দেন কাগজ কথা বলবে, আপনার এই কথা তো কথা বলবেন, আপনি আমাকে কোথায় দেখেছেন, ছবি কথা বলবে, আমি তো সেটা দিতে পারবো না। বাট আমি মনে করতেই পারি যে জামাত কিছু দিনের জন্য তাকে এখানে রেখেছে, বা জামাতের একটা এটা রেস্টিং টিম হতেই পারে, এটা আমি বলতে পারি। ঠিক তেমনই ফুয়াদও আমাকে বলতে পারে। এটি আসলে এটা ডেঞ্জারাস এই সমস্যা। তার আমি শেষ বিরুদ্ধে এই করি, ধরনের কথা বলা হয়, আপা ফুয়াদ আমাকে বললেন, বলতে জি। পারে যে এই যে কিছুদিন আগে যেতগুলো প্রকাশিত হলো আপনার দলে নাই, এটা কে বলছে? আমি তার সাথে এই ব্যাপারে একমত হয়ে বলতে পারি, যেখানে মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছে না, এই ছেলে তুমি আরেকবার কথা বললে আমি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব, তার মানে কি তার ভেতরেও গুপ্ত এবং সুপ্তের একটা আলো আধারির খেলা চলছে, যে হ্যাঁ এরকম হতে পারে, নইলে আমি স্বাভাবিক বক্তৃতায় সে কেন কথা বলছে, কেন আমার এটা মিস কন্ট্যাক্ট করছে। তো এই জায়গাটায় সময়টা ভীষণ অসময়, আমি সেটাই বলবো। দেখেন এনসিপিতে একজন নাহিদ আছে, বেশ ভদ্র ছেলে, ভদ্রলোক, আমি কোনো নোংরা ভাষায় তাকে কথা বলতে শুনিনি। একটা রাজনীতিক চিফ হিসেবে যেভাবে কথা বলার দরকার বলে, আমি এটা মেনে নিব। তাকে নিয়েও তো ট্রল করা হয়। ট্রল তো আপনার সবাইকে নিয়ে করা হবে, ট্রল আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে করা হয়, ট্রল আমাকে নিয়ে করা হয়, ট্রল ফুয়াদকে নিয়ে করা হয়, ট্রল করা হোক। রাজনীতিবিদ আমরা কিন্তু জনগণের কাজ করার জন্য মাঠে নামছি, জনগণ আমাদের অনেক কিছুই বলতে পারে, ফাইন, ট্রল করুক। কিন্তু ট্রলটা এক জিনিস, আর গালাগালি একজন নাহিদ ইকুয়াল টু একজন নট পাটোয়ারি, একজন আক্তার তো ওদের সেক্রেটারি জেনারেল। আক্তার কখনোই আমি দেখি নাই তাকে না সংসদে না বাইরে কোনো একটা বাজে কথা বলতে। তো এই কথাগুলো তো আমরাই বলছি, তাহলে একটা নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এবং সে সকল অনিষ্টগুলোর জন্য দায়ী। প্রতিদিন আপনি যদি গালি শুনেন, এবং আপনি স্পষ্টভাবে, এখানে অস্পষ্ট নাই, ট্রল না, আপনার নাম ধরে গালি দিচ্ছে, আপনি যখন গালি শুনবেন, আপনি তো একজন মানুষ, গালি আপনি আপনার বাবা মা তুলে গালি, আপনাকে তুলে গালি, আপনার ফ্যামিলি তুলে গালি, যখন আপনি এই ধরনের গালি শুনবেন, একটা পর্যায়ে আপনার শিক্ষা কিন্তু আর আপনার সঙ্গে থাকবে না। তার প্রমাণ আমি আরেকটা টেলিভিশনে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 89-তে ডাকসু নির্বাচন হয়েছিল। ডাকসু নির্বাচনে দুদু রিপন পরিষদ ছিল বিএনপিতে,
তো সেখানে মুস্তাক ওই ইসের সিলেটের যে ভিপি মনসুর, মনসুর সুলতান মাহমুদ মনসুর। সুলতান মাহমুদ মনসুর তাদের এটা তারা পাশ করলো। তো এই যে দুদু ভাইয়ের নামে পরের দিন ছাত্রলীগ এবং তাদের যে সংগঠন জোট তারা মিলে একটা মিছিল করলো। তা দুদু ভাইয়ের নাম দুদু, তারা ডানুর কোট্টা টোট্টা নিয়ে বাইর হয়ে মানে চরম স্ল্যাং একটা অবস্থা। এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া এটা নিয়ে হলো। ফেল পাস নিয়ে কিন্তু হলো না। পাস করার জন্য আপনাকে বিকৃতভাবে তো আপনার উপস্থাপনের দরকার নেই। এই যে বিকৃত যে কোনো জিনিস বিকৃত, তাও যদি ওপেন যদি হয়, এটা অনেকেই ধরে রাখতে পারে না। গতকালকে পরশুদিন যে বক্তব্যটা হয়েছে, তারপরে যে সাধারণ জনগণ, বিএনপি ইতিমধ্যে বলেছে বিএনপির লোক ছিল না। আপনারা যদি থাকে তাহলে আপনারা প্রমাণ, এখন তো প্রমাণ কোনো সাংবাদিকের কাছে থাকে না যে সাংবাদিকরে পয়সা দিয়ে কেনা যাবে। প্রমাণ এখন প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক মানুষের পকেটে প্রমাণ। তো প্রমাণ যদি থাকে আপনারা বলবেন যে হ্যাঁ এ ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল, যুবদল ছিল, বিএনপি ছিল, তাহলে বলতে পারেন। আপনি ছিল না, আপনি সন্দেহ করতে পারেন, বাট আপনি শিওর হয়ে বলতে পারেন না। 2 নম্বর, আপনি জিকে গৌসকে আপনি মাফিয়া বানায় দিলেন, আপনি চাঁদাবাজ বানায় দিলেন, আপনি সন্ত্রাসী বানায় দিলেন। এখানে জিকে গৌসের তো কোনো কাজ ছিল না, আপনি বানায় দিলেন একজন এমপিকে। অথচ আপনাদের দলেও কিন্তু এমপি আছে। একজন এমপি যদি আরেকজন এমপিকে সম্মান না করে, সে সম্মান পাল্টা সম্মান আশা করবে কিভাবে? আপনি আমাকে বলেন। আপনি এই জায়গায় এটা আমাকে ফুয়াদ ভাই এটার জবাবটা আমি চাই তার কাছ থেকে, যে উনি অনেকগুলো কথা যেভাবে বললেন, তো এক হাতে তো তালি বাজে না। 2টা বছর যাবত টানা গালি শুনছে বিএনপি। এটা একদম অসত্য না, আপনিও বলতে পারবেন না, আমার ডান পাশের জন্য বলতে পারবেন না। আপনি গায়ে পড়ে কেন গালি দিবেন? আপনি পারলে মামলা করেন। দেখেন গতকাল মামলা করতেও দিয়েছে তাদের। এই যে কণ্ঠের স্বাধীনতার পাশাপাশি, কণ্ঠের স্বাধীনতা বলতে এই না, আমার বাবা ছোটবেলা বলতো তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা বলতে এই না যে যা ইচ্ছা তাই করা। চরিত্র বলতে এই না যে তুমি শুধু লম্পট নও, চরিত্র কিন্তু আপনি একটা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন, এটাও কিন্তু আপনার চরিত্রহীনতার একটা জায়গা। তো প্রত্যেকটা জায়গায় তো চিন্তা করতে হবে একজন রাজনীতিবিদের, যে আমি ফিউচারে অনেক বড় হব। আমরা তো কতদিন, আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম পড়ি, আমার ওয়েট ছিল সম্ভবত আপনার 30 থেকে 32 কেজি। সেই সময় থেকে আমার নেতৃত্ব কর্মীও মনে হয় না, এত হালকা পাতলা বাতাসে আগে চলতাম। সেখানে আমি তখন থেকে আমার মায়ের শাড়ি পরা শুরু করছি, যাতে আমাকে মনে হয় যে আমি আপনার প্রতিনিধিত্ব করার জন্য রেডি হচ্ছি, প্রিপারেড। তো সেইখানে আমি এখন পর্যন্ত সেটা ধরে রাখার চেষ্টা করি। তো সেই জায়গায় আপনি একজন নেতা হবেন, নেতাকে আপনি যে দেশের নেতা হবেন, সেই দেশের নেতাকে জনগণ কিভাবে চায় আপনি বুঝবেন না, আপনি তার পালসের খবর রাখবেন না, তাহলে কিভাবে সম্ভব? আপনি সারাদিন গালি দিবেন, গালিরও তো একটা সীমা আছে। এখন আপনি এমন পর্যায়ে নিয়ে গেছেন গালিটাকে যে পুলিশ অকপটে বলে যে আপনাদের থেকে কিন্তু আমরা বেশি। একটা জেলায়, একটা থানায় কয়টা পুলিশ থাকে? তারপরে যখন পুলিশ বলে আপনাদের থেকে আমরা বেশি, বেশি কথা বলেন না, যা বলছি শুনেন, 3টা শর্ত দিলাম বা 2টা শর্ত দিলাম, কি বলেছিল গতকালকে দেখলাম। তো এই জায়গায় আপনি কেন মিছামিছি সমস্ত দেশটাকে সংক্ষুব্ধ করার চেষ্টা করছেন? আমি এই পর্যায়ে ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে শুরু করতে চাই। তার আগে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে এএফপির কিছু একটা প্রতিবেদন আমি উল্লেখ করতে চাই। রাজনৈতিক দলগুলোর কোন্দল, আপনারা দুজনেই বলছেন যে হেট স্পিচ, কিন্তু এর বাইরেও আধিপত্য নিয়ে কোন্দল আছে, সেইগুলো নিয়ে তারা আসলে এএফপির প্রতিবেদনটা আছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে রাজনৈতিক সংঘর্ষের বড় অংশটি ঘটে চলেছে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে। গার্ডিয়ান আরেকটি খবর দিচ্ছে, সংঘর্ষের ঘটনাগুলোর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান এবং বিএনপি জামায়াতের স্থানীয় পর্যায়ে সংঘর্ষ প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। এছাড়া সাভার, চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা আমরা দেখেছি। 9 জুন একটি বৈঠক চলাকালীন বিএনপির স্থানীয় প্রতিনিধি বিল্লাল হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করা হয়। 12 জুন চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় করে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মাসুদুল হককে গুলি করে হত্যা করে। 6 জুলাই ঢাকার অদূরে সাভারে একটি বিরোধী দলের সমাবেশে হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে, এতে জাতীয় নাগরিক পার্টির 4 জন কর্মী আহত হন। আমরা শুধু বক্তব্য না, একটি আধিপত্য বিস্তার নিয়েও, বিভিন্ন দলের কোন্দল নিয়েও আমরা সংঘর্ষের ঘটনা দেখছি। আসলে এইগুলোর কারণটা কি? একটা তো হচ্ছে যে বহু বছর সহিংস রাজনীতিতে যে সকল নেতাকর্মীরা অভ্যস্ত হয়ে গেছেন, তাদেরকে আপনি সাডেনলি তো কালচার থেকে বের করে নিয়ে আসতে পারবেন না। তারা আপনার যে ঘটনাগুলো ঘটেছে, এটা খুবই বাংলাদেশের কালচারে খুবই রেগুলার ঘটনা আর কি। তারপরে রয়ে গেছে আপনার সরকারি দলের ভিতরকার গ্রুপিং পলিটিক্স। কারণ হচ্ছে যে বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আমরা খুব বেশি বীরপুরুষের দেখা পাই নাই। মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে যখন এক কাপড়ে 40 বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে,
আমরা কিন্তু এরকম হাজার হাজার লাঠিসোঁটা নিয়ে বীর পুরুষদেরকে রাস্তা দেখতে পাইনি। বালুর ট্রাক দিয়ে যখন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছিল, অথবা মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বের হইতে দেয় নাই, সেদিন কিন্তু আমরা লক্ষ লক্ষ বীর পুরুষ দেখি নাই। 28শে অক্টোবরও আমরা পল্টনে প্রচুর বীর পুরুষ পাই নাই। তো এই জন্য হচ্ছে যে আমরা, এবং আওয়ামী বীর পুরুষদের দিকে এখন তাকান, এই যে আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ হাজী সেলিম, আওয়ামী বীর পুরুষ নিজাম হাজারি, তারপরে জয়নাল হাজারি মরহুম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, কে কোথায় আছে এখন বলেন দেখি? নানক, নানক, এরা আজম। এই সকল বীর পুরুষরা কোথায়? আপার এলাকার বিখ্যাত বীর পুরুষ। তো এই বীর পুরুষত্ব ওয়ার্ক করে না পলিটিক্সে। পলিটিক্সে পার্মানেন্টলি হচ্ছে ওয়ার্ক করে হচ্ছে ডিসেন্সি। আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালুজ মেনটেন করে রাজনীতিটা করেন। এই যে হাসিনা যে পরিমাণ গুন্ডামি করছে গত 17-18 বছর, বীর পুরুষত্ব দেখাইছে, কি লাভ হয়েছে? এই জন্য আমরা আমাদের সহযোদ্ধা সকল রাজনৈতিক দলকে বলছি, দয়া করে বীর পুরুষত্ব দেখাবেন না, এটা ওয়ার্ক করে না। একজন বিএনপির নেতা বলতেছে আমরা না চাইলে কোথাও কেউ পদযাত্রা করতে পারবে না, মানে তার এত বড় দল, এনসিপি এত ছোট দল, ওয়েল আসলে পদযাত্রা করতে পারবে আপনারা না চাইলেও। আপনারা চান নাই না চান নাই, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অতএব কার কতটুকু ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, এগুলো আমরা জানি। এই কথাগুলো বলাটা খুব অন্যায় কথা। কারণ হচ্ছে দেশের মানুষের ক্ষমতা কোনো দলকে দিয়ে দেওয়া হয়নি, কে গণতন্ত্র প্র্যাকটিস করবে, কে মিছিল মিটিং করবে না করবে। এই জন্য হচ্ছে যে আমি এর আগে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র এই রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ডিল করবার জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের দাওয়াত দিতে পারেন। সকল রাজনৈতিক দল যারা রাজপথে, সংসদে আছে, সংসদের বাইরে আছে, গণতন্ত্রে বিশ্বাস করে, জুলাইয়ের পক্ষে, সকল দলকে নিয়ে একটা জায়গাতে একমত হওয়া দরকার যে আমরা কোনো পক্ষকে কেউ ব্যক্তিগতভাবে অ্যাটাক করব না। আমরা দল নিয়ে কথা বলবো, সরকারের পলিসি নিয়ে কথা বলবো, কিন্তু ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে, মা বোন নিয়ে, আপনার বংশ পরিচয় নিয়ে, এগুলো নিয়ে কেউ কথা বলবো না। স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি কি করবেন সেটি আপনি কথা স্থানীয় বলছেন। পলিটিক্স হচ্ছে গণতন্ত্রায়ন। স্থানীয় পলিটিক্সের মূল সমস্যা হচ্ছে আপনার কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন আগামী দিনটাতে, কে উপজেলা চেয়ারম্যান হবেন, কে মেয়র হবেন। এখন এটাতে একটা সমাধান হচ্ছে সিম্পলি গণতন্ত্রের প্র্যাকটিসে ফিরে যাওয়া। বিএনপি অনেক বড় দল, 20 বছর ধরে সে ক্ষমতার ভাগ বাটোয়ারাতে ছিল না, তাহলে তার ভিতরে এখন অনেক প্রার্থী। মেম্বার হইতে চায় বিএনপির 10 জন আছে, এবং চেয়ারম্যান হইতে চায় 5-7 জন 10 জন। আমার ইউনিয়নে 17 জনের নাম দেখলাম আপনার বিএনপির, সবাই বিভিন্ন অঙ্গ সংগঠনের। এখন এই কারাকারিটাকে আপনি রিজলভ কিভাবে করবেন? আপনি ইউনিয়ন পরিষদে বিএনপির সদস্যদেরকে ভোটাভুটিতে দিয়ে দেন, যারা যারা চেয়ারম্যান হইতে চায় তারা ভোটে চলে আসুক, দলের ভিতরে ভোটে যিনি বেশি ভোট পাবেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হবেন। মানে আপনাকে একটা ফরম্যাটে আনতে হবে। তো এটা তো শক্তির মহড়ায় চলে গেছে। আপনি এখানে যদি গণতন্ত্র আনতে না পারেন, এখানে এটা কি হইতে হবে? একটু কথা বলি। সেটা হলো যে আপনি জানেন, আপনাকে বলার দরকার নাই, প্রত্যেকটা জেলায় থানায় একটা গ্রুপিং আছে, আপনি ভালো করে জানেন। সেই গ্রুপিংয়ে যার কাছে পাওয়ারটা হলো কমিটি, যার কাছে, সে অন্যায়ভাবেও কমিটি বানিয়েছে। আপনি যখন ভোটের কথা বললেন তখন আমি এই কথাটা বললাম। এখন আপনার কাছে কমিটি আপনি অন্যায়ভাবে বানিয়েছেন, যে সত্যিকার যোগ্য তাকে আপনি দেনই নাই, যে সবচেয়ে জনপ্রিয় তাকে আপনি ওখানে ফেল করাই দিতে পারবেন। কারণ আপনি তো আপনার হাতে এখানে দলের জন্য না, আপনি আপনার জন্য কমিটি বানিয়েছেন। আপনি যাকে ভোট দিতে বলবেন সেই ভোট দিবে। তাতে কি হবে? যে মানুষটা পাশ করে সে মানুষটা কিন্তু মনোনয়ন পাচ্ছে না। এখন সে মানুষটা বলতে পারে যে আমি তো আসলে পাশ করা, আমি কেন মনোনয়ন নিব না, আমি নিব। এটা তো এখানে তো দল নাই। এখানে দল কি করবে? মনোনীত করতে পারে, সাপোর্ট দিতে পারে, অন্য কিছু না। তাহলে আমি ইলেকশন করব, যেহেতু এখানে ধানের শীষ নাই, নৌকা নাই, লাঙ্গল নাই, আপনার শাপলা ফুল নাই, দাঁড়িপাল্লা নাই, তো সেটা আমি করতে পারি। তো সেই জায়গায় করতে গেলে তখন কিন্তু সব দলেরই কন্ট্রাডিক্টরি হয়েই যায়। আপনি দেখেন জামাত, এনসিপি, এবি পার্টি, এরা তো জোট করেছে। জোটে আপনার স্থানীয় সরকারে এনসিপি এবং জামাত কিন্তু আলাদা আলাদা দিচ্ছে। তার মানে কি তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বলে তো এই কাজ। এটা সবখানেই তাই হয়। সরি। তারপরে হচ্ছে যে এইটা কি মানে কার্যকর করবার জন্য একটা পদ্ধতি বের করতে হবে, এছাড়া সিম্পলি এটার কোনো সমাধান নাই। সমাধান গণতন্ত্রে আসতে হবে। সেটা দল ভাববে যে এই যে যোগ্য সদস্যরা কেউ বাদ পড়লেন কিনা, প্রার্থী হওয়ার পলিটিক্সে বাদ পড়লেন কিনা। সেকেন্ডারি যেটা করতে হবে, সিরিয়াসলি ফৌজদারি অপরাধকে এনফোর্স করতে হবে। আপনি যখনই যেখানে আধিপত্যকে নিয়ে মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দুপক্ষই তো মনে করছে যে আমি যোগ্য। এটি তো বলতেছি, তার দুপক্ষেরই শক্তি আছে। গ্ল্যাডিয়েটার্স ফাইট, যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনি গ্ল্যাডিয়েটার্সের ফাইট দিয়ে দেন। আপনি বড় মাঠে নিয়ে আসেন, দুই পক্ষ ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে মল্লযুদ্ধে আসুক। মল্লযুদ্ধে যে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, আগের প্রাচীন পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে তো একটা ফরম্যাটে আসতে হবে।
মানে এটা আমি করছি না, এটা চ্যালেঞ্জ। আপনি যেটা বলেছেন এটা একটা করার একটা চ্যালেঞ্জ, কিন্তু এটাই হচ্ছে সমাধান। এটা ছাড়া বিকল্প গণতন্ত্রে কোনো সমাধান নাই। আপনি এটা শুরু করেন, শুরু করে শেষ করতে হয়তো 5 বছর 10 বছর 7 বছর লাগবে, কিন্তু এর বাইরে কোনো সমাধান নাই। আর ফৌজদারি অপরাধ, এবং আমরা আশঙ্কা করছি স্থানীয় সরকার নির্বাচন যদি যদি দলীয় প্রতীকে না হয়, দলীয় মনোনয়ন না থাকে, ব্যাপক মাত্রার সহিংসতার আশঙ্কা করছি। ব্যাপক মাত্রা এলাকাগুলোতে তার আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর দখল বাণিজ্য, আপনার এটা তো আমরা বলেছি যে আপনি ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, নেটের ব্যবসা, বালুর ব্যবসা, চর দখলের ব্যবসা, এটাকে যদি প্রশাসনিকভাবে আপনি কর্পোরেটাইজ না করেন, বিজনেস মডেলে না নিয়ে আসেন, তাহলে যেটা হবে এই রাজনৈতিক দলের পুনর্বাসন হবে। এবং পুনর্বাসন হচ্ছে শক্তির জোরে পুনর্বাসন। যার শক্তি আছে তিনি ওটা দখল করবেন, তিনি ওখান থেকে বালু কাটবেন, তিনি বালু উঠাবেন, তিনি মাটি কাটবেন। কিন্তু এটার একটা গণতান্ত্রিক সমাধান না হওয়া পর্যন্ত এটা সমাধান হবে না। জি, আমি আপনার কাছে আবার আসতে চাই। বক্তব্য শুনছিলাম আমরা, ফুয়াদ ভাই তিনি বলছেন যে আশঙ্কা ব্যাপক স্থানীয় পর্যায়ে যে সামনে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন, সেখানে কি ব্যাপক সহিংসতার আশঙ্কা করছেন? আমি একটু পরিসংখ্যান উল্লেখ করতে চাই। চলমান সহিংস অপরাধের পেছনের এই রাজনৈতিক অস্থিরতা উঠে এসেছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত মার্চ থেকে জুনের মধ্যে 1238টি হত্যাকাণ্ড সহ প্রতিদিন গড়ে অন্তত 10টি করে খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বিগত 6 মাসে অন্তত 66টি রাজনৈতিক হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে 61 জনের মৃত্যু, 11টি বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রেকর্ড করা হয়েছে। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আমরা গতকাল দেখেছি বুধবার সন্ধ্যায় এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি পোস্ট দিয়েছেন। বারবার যেটি আমার মনে পড়ছিল যে তিনি বালুর কথা বলছেন, বালুর ট্রাকের কথা কয়েকবারই বলেছেন, আমি সেটি উল্লেখ করতে চাই। ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন হিস্টোরি রিপিটস ইটসেলফ। এরপর আসিফ আরেক লাইনে লিখেছেন বাট দিস টাইম ইট উইল নট হোল্ড। দুটি বিষয়, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটি হচ্ছে যে বালুর ট্রাকের বিষয়টি। এই কথাটা সে লিখেছে, এটা যদি সে তার সময় লিখতো ভালো লাগতো। এরকম বড় বড় কথা বলা যায় যখন একজন নিজে যখন একটা একই পথের পথিক আর অনেক বেশি কারাপ্টেড, সে যখন বলে এটা তখন খারাপ লাগে। এখন আমার কথা হচ্ছে যে এতক্ষণ ফুয়াদ সাহেব যে কথা বললেন সেটা বিএনপিও চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার বলতেছেন যে নমিনেশন যাকে দেওয়া হবে, মনোনয়ন না, তার সাপোর্ট যাকে দেওয়া হবে তার বাইরে কেউ ইলেকশন করতে পারবে না, করলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা আছে। এইখানে আমার মনে হয় গত এমপির সময় 26-এ তখন অনেকেই দাঁড়িয়েছিল, তখন বিএনপি পাওয়ারে ছিল না সেই সময়, সেটা মনে করেছে যে পাশ করে গেলে দল নিবে। এখনো তাদের নেয় নাই। যারা ফেল করেছে তাদের তো একুল দুই কুলই চলে গেছে। আর যে কয়েকজন খুব কম, মাত্র 6 জন পাশ করেছে, কিন্তু অনেক বেশি অন্য দলকে পাশে সুযোগ দিয়েছে। 2 জন দাঁড়ানোতে প্রায় 69 জন সম্ভবত বিদ্রোহী প্রার্থী ছিল। 69 জনের 7 জন বাদে সবাই তো আপনার ফেল করেছে। তাতে কি হয়েছে, ওই জায়গাগুলোয় বিরোধী দলের প্রার্থীরা পাশ করেছে। যদি একজন করে হতো তাহলে হয়তো বা ওই জায়গাগুলো বিএনপি সিটগুলো পেত। তো সেই জায়গা থেকে বলতে চাই যে এখন তো সরকারে আছে বিএনপি, এখন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলায় অনেকেই হয়তো বা মনে করবে যে আমার তো আমসালা দুইটাই জায়গা ফেল করলেন। আর সরকারের পুলিশরা যেমন ধরেন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী আরও বাহিনী যারা থাকবে, আনসার বাহিনী, তারা আগে যে কাজটা করেছে, যে তারা মনে করেছে অন্য কাউকে বিজয়ী করার জন্য, যেহেতু সরকার ইন্ট্রিম ছিল, এখন তারা বিএনপি যেহেতু ক্ষমতায়, তারাও একটা ওই হিসাব করে যে কারো পক্ষে যাবে, এটাও আমার মনে হয় না যে ওই রিস্কটা তারা নিবে। তা এখন আমার কাছে মনে হয় যে আগের চেয়ে অনেক কম বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে, বা যারা দাঁড়াবে তারা হয়তো ওরকম না, কেউ কোনো পদ পদবিওয়ালা, তারা 5 বছরের জন্য, যেহেতু এখনো 4.5 বছর বাদ, একটা আমি যদি সিস্টেমেটিক ওয়ে ধরি, তো 4.5 বছরের জন্য সুবিধা তারা হারাতে চাবে, এটা আমার মনে হয় না। এইখানে আমি ডিফার করছি। আরেকটা জিনিস, দলীয় প্রতীকে নির্বাচন না হলে তো আপনারা মনোনয়ন দিবেন না? না, মনোনয়ন দিব না, কিন্তু একটা ঘোষণা আসবে যে ধরেন যে আমি দল তাকে সাপোর্ট করছে। পাবলিকলি ঘোষণা দিবেন? পাবলিকলি হয়তো নাও দিতে পারে, এমনি দলীয় হয়ে গেল। পাবলিকলি হয়তো দিবে না, এটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। হয়তো দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দিয়ে বলাবে যে আমরা সবাই তাকেই সাপোর্ট দিই। দলের একটা ব্যাপার তো থাকেই, মার্কা না থাকলেও একটা প্রভাব তো থাকে। প্রভাব সবসময়, এর আগেও ছিল, অতীতেও তাই ছিল। সব দলে মার্কা থাকে না, তাতে এফেক্টটা কম পড়ে। আপনার সাধারণ পাবলিক যারা সাপোর্ট করে বিএনপি বা আপনার জামাত বা আপনার এনসিপি, এবি পার্টি, যারা সাপোর্ট করবে, তারা হয়তো মনে করবে যে আমি এই ভোটটা একে না দিয়ে তাকে দিলাম।
হ্যাঁ, কিন্তু যারা ডাইহার্টেড দল করে তারা হয়তো বা যাকে সাপোর্ট থাকবে তাকেই ভোটটা দিবে। আবার এইখানে কাউকে তাকে আমার পছন্দ না, আমি আরেকখানেও দিতে পারি। এই অপশনে তো কোনো বাধা নাই, বিরোধিতা নাই। এইটুকুই কিছুটা সুবিধা হবে, হয়তো বা 10% 15% সম্পূর্ণ সুবিধা হবে এটা আমি বলতে পারি না। জি, একেবারে আমরা শেষ পর্যায়ে চলেছি। আমি ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে শেষ করতে চাই। আসলে যে সংঘাতের কথা আমরা বারবার বলছি, এই সংঘাত আসলে বন্ধ কিভাবে সম্ভব, বা যে পরিস্থিতিগুলো আমরা দেখছি, পদযাত্রা, হবিগঞ্জ, এগুলো কেন? রাজনীতির অর্থনীতি ডিল করতে না পারলে এটার সমাধান আপনি করতে পারবেন না। আপনি দেখেন তো যে বাংলাদেশে সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা আসলে পলিটিক্স করে কিনা। ঢাকাতে বড় হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো ফ্যামিলির, আর্থিকভাবে সচ্ছল, যখন যখন চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে, বিমানে ঘুরে বেড়াইতে পারে, এরকম ছেলেমেয়ে দেখেন তো বড় দলগুলোতে কেউ আছে কিনা যে পলিটিক্স করে? রেয়ার, এক্সট্রিমলি রেয়ার। যে দু একজন তরুণদেরকে দেখবেন এরা আসলে বাবার আগের জেনারেশনের কারণে হয়েছে। যেমন ধরেন মীর হেলাল ভাই, ব্যারিস্টার, বাবার রাজনীতি সূত্রে আসছে। হুমায়ুন কাদের চৌধুরী আমাদের বন্ধু মানুষ, বাবার রাজনীতির ধারাবাহিকতাতে আসছে। এরকম যারাই আসছে দেখবেন খুবই সচ্ছল পরিবারের ছেলেমেয়ে, তারা দেখবেন ওই ব্যাকগ্রাউন্ডের কারণে আসছে। করে কে রাজনীতিটা? মিছিলে কে যায়? যার এই রাজনীতিটাই হচ্ছে তার জীবনের অর্থনীতি, এবং সে যোগ্য না অধিকাংশ ক্ষেত্রে দেখবেন। এরা লেখাপড়াতে ড্রপ আউট, খুবই লো প্রোফাইল কলেজে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, যার চাকরির বাজার মূল্য খুব ভালো না। বাংলাদেশে অর্থনীতিবিদরা বলছে যে সরকারি দল, আজকে সরকারি না, সকল সরকারি দল যখন যে ক্ষমতায় থাকে, সরকারি দল হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় কোম্পানি। সে সবচেয়ে বেশি মানুষকে এমপ্লয় করে বিভিন্ন ফর্মে, তার রুটি রুজির বন্দোবস্ত করে, এবং সংখ্যাটা 30-35 লাখের কম না। এবং এটা কোনো কোনো সময় আওয়ামী লীগের পিক টাইম এটা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। তাহলে এই বিশাল বেকার জনগোষ্ঠীর যে অর্থনীতি আছে, এটাকে আপনাকে ডিল করতে হবে তো কোনো না কোনো ফর্মে। আপনি যে কোনো জায়গায় যান, আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় দেখবেন এই যে মিছিল মিটিং করতেছে, নেতাদের পিছনে দৌড়াচ্ছে, জিজ্ঞেস করবেন পেশা কি, অলমোস্ট কিছুই করে না। তো সে কি করবে? তার রুটি রুজি খাওয়া দাওয়া বন্দোবস্ত, যার বিকল্প আছে সে আসলে রাজনীতি করে কিনা দেশের জন্য, যে আমার সব আছে, আমার সচ্ছলতা আছে, আমার থাকা খাওয়া পেশা সমস্যা নাই, কিন্তু আমি দেশের জন্য পলিটিক্স করি, এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না, ভেরি রেয়ার। তাহলে সেই জায়গাতে রাজনীতির অর্থনীতি ডিল না করতে পারলে আপনি এই সমস্যার আশু কোনো সমাধান পাবেন না। এই বিশাল বেকার যুবকদের, তারা গাড়ির সামনে পিছনে দৌড়াচ্ছে কারণ ওর তো কিছু নাই, তার পরিচয় নাই, তার পদ পদবি নাই, তার খাওয়া পড়ার বন্দোবস্ত নাই, সে বেঁচেই আছে ভাইয়ার সাথে থাকে। তার যে ভাইয়ার রাজনীতি করে লোকালে বিভিন্ন জায়গায়, কারওয়ান বাজারে, আপনি যেখানে স্টুডিও সেখানে বাজারে 3 দফায় 3 মৌসুমে দোকান বসতেছে না, প্রতিটা দিন তার 3টা শিফট আছে। বেগুনের ট্রাক থেকে বেগুন মাটিতে নামার মধ্যে 3বার বিক্রি হয়ে যায়। কারা বিক্রি করতেছে এটা? বিশাল রাজনৈতিক গোষ্ঠী আছে, হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে, খুন খারাপি হচ্ছে এখানে। তাহলে সরকারকে এই পলিটিক্যাল ইকোনমি অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দলের ভিতরে, সবগুলো দলের ভিতরে অধিকতর গণতন্ত্রের চর্চা। আপনি দেখেন এতগুলো পলিটিক্যাল সহিংসতা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তো তারেক রহমান, উনি তো বিএনপিরও চেয়ারম্যান, উনি মাননীয় প্রধানমন্ত্রী, বা উনি তো বিএনপিরও চেয়ারম্যান। উনি গত 6 মাসে রাজনৈতিক সহিংসতা নিয়ে কি কোনো বক্তব্য দিয়েছেন? আমার চোখে পড়ে নাই। উনি কোনো নেতাকর্মীকে হুঁশিয়ার করছেন যে আমি আপনাদেরকে সাবধান করছি, আপনি আইনের বাইরে কোনো রাজনীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, ফৌজদারি অপরাধ করবেন না, আমার সরকারের টলারেট করবে না, এগুলোর ব্যাপারে কোনো হুঁশিয়ারি দিয়েছেন? কিছু করছেন? তাহলে আপনি পার্টির চেয়ারম্যান, পার্টির সেক্রেটারি, মহাসচিবকে এই কথা বলছেন, আপনার দলের নেতাকর্মীকে সতর্ক করছেন। তাহলে সে ভয়টা পাবে কাকে? যে আমার এই অন্যায়টা করলে আমাকে এটার একটা কনসিকুয়েন্স আছে। জি, এইটা তো আমরা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই সামনে আমরা সেটি আশা করব যে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে চারিদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। এখন কথা হচ্ছে যে সাথে উনি এটাও বলেছেন যে কিছু পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন। আবার এদিকে অলি আহমেদও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হতে পারে বলে কিছুদিন আগে ওপেন পরামর্শ দিয়েছেন। আসলে হচ্ছে কি, ষড়যন্ত্র কি নিয়ে হচ্ছে, কে বা কারা এটার সাথে সম্পৃক্ত, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, ষড়যন্ত্র যে হচ্ছে এটা তো বাংলাদেশ এমন একটা জায়গায় এমন দাঁড়িয়ে আছে যে এই দেশ নিয়ে সব সময় ষড়যন্ত্র চলছেই, হচ্ছে বললে ভুল হবে, শুধু ষড়যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেই ষড়যন্ত্র বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় হয়। 15.5 বছরের একটা ফ্যাসিস্ট সরকার, তার আগে 2 বছর অনির্বাচিত সরকার, এগুলো কিন্তু সবই ষড়যন্ত্রেরই ফসল। তারপরে 2 বছরের ইন্ট্রিম, 15 বছরের ইন্ট্রিম সরকার, 1.5 বছরের, সেই সব কিছু মিলে আপনার প্রায় 20 বছরের মতো একটা দেশে গণতন্ত্রহীনতার মধ্যে দাঁড়িয়ে থাকার পরে
যে নির্বাচনটা হয়েছে গত 5 মাস আগে, সেইখানে বাংলাদেশের জনগণ এত আবেগ আপ্লুত ছিল যে দেশের অন্তত এইবার অন্তত কি ভালো কিছু হবে, ভালো কিছু করবে, এবং সরকার প্রাণান্ত চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য। প্রত্যেকটা সেক্টরে নির্বাচনী ইশতেহারে যে কথা বলেছিলেন সেগুলো রাখার চেষ্টা করছেন। তারপরেও এক ধরনের মানুষ আছেন, এক ধরনের দলগুলো আছেন যে যারা ষড়যন্ত্র আগেও ছিলেন, এখনো আছেন। যেমন ধরেন যে 2 মাস একটা সরকার অতিবাহিত করার আগেই যখন বলা হয় যে এই সরকার পৃথিবীর শ্রেষ্ঠতম অজনপ্রিয় সরকার, সো এখান থেকেই বোঝা যায় যে তারা মানে একটা সরকারের মানে স্থিত হলো না, তার আগেই অজনপ্রিয়তা যারা দিয়ে দিল। এবং কথায় কথায় অনেকেই বলে, আপনি দেখবেন যে যেভাবে আওয়ামী লীগ তাড়িয়েছি সেভাবে আমরা বিএনপি তাড়াবো, এগুলো কিন্তু নতুন কথা না। প্রতিদিনই একটার পর একটা হচ্ছে। এবং দেখেন যে আন্দোলনগুলো, কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, আপনি হতে পারে যে শিক্ষামন্ত্রী একা তো একটা জিনিস করতে পারে না, হতে পারে সেই দিন পরীক্ষাটা পিছালে ভালো হতো সবার জন্য, কিন্তু মানুষের ছোটখাটো ভুল শুদ্ধ হতেই পারে, আর ওনার একার এখতিয়ারও নাই। তো সেইখানের জন্য কিন্তু এত বড় আপনার হালকা জ্বরের জন্য যদি আপনি কুইনাইন খাইয়ে দেন বা অ্যান্টিবায়োটিকে চলে যান, তাহলে অ্যান্টিবায়োটিকের সময় আপনি কি দিবেন? তো সেখান থেকে বোঝা যায় যে যাচ্ছিল যে একদম সংসদ ভবন পর্যন্ত ঘেরাও টেরাও দিয়ে যে অবস্থা, দফাওয়ারি অবস্থা প্রকাশ করলেন। তো এইখান থেকে বোঝা যায় যে এরা তো আসলে নিজেরা এরকম করার কথা না। যারা মাঠে নেমেছেন তারাও জানে 5 মাসের সরকার, কিন্তু তাদের চোখে মুখে বাচন ভঙ্গিতে কিন্তু ওইটা বোঝায় না। তাদের বাচন ভঙ্গিতে জুলাই মাস চলছে আবার, হ্যাঁ, বাচন ভঙ্গিতে আপনার মনে হয় যে তারা একটা বিরাট কিছু করে ফেলবে, বিরাট কিছু পেয়ে গেছে। আমি আসবো আবার এই প্রসঙ্গে নীলফত চৌধুরী মনি এমপি আপনার কাছে। তবে এরই মধ্যে আমাদের সাথে কামাল উদ্দিন সবুজ যুক্ত হয়েছেন। তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আপনাকে স্বাগত জানাচ্ছি সবুজ ভাই আমাদের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছি যে কি ষড়যন্ত্র হচ্ছে এই প্রসঙ্গে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে চারিদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে এবং তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। আসলে সরকারের তো মাত্র 5 মাস হচ্ছে কিংবা 6 মাস পার হয়েছে, যেটা মনিয়াপাও বললেন। বা কি ষড়যন্ত্র কি আসলেই চলছে কিনা বা হচ্ছে কিনা, রাজনীতির মাঠ থেকে শুরু করে কূটনৈতিক অঙ্গন, কে বা কারাই এই ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কি খুঁজে পান আপনি, সবুজ ভাই? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যে ষড়যন্ত্রের কথা বলছেন, বাংলাদেশ কিন্তু আসলে আমি বলবো যে কখনোই ষড়যন্ত্রের বাইরে ছিল না। জি, মনিয়াপা সেটাই বিভিন্ন বলেছেন। সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় ষড়যন্ত্রের মধ্যে ছিল, বিভিন্ন প্রেক্ষিত তো ভিন্ন ছিল। তো আজকে দেখেন, আমরা 16-17 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম। ওই সময়টা পুরোটাই একটা ষড়যন্ত্রের ফসল, ওই ফ্যাসিবাদী যে শাসনটা ছিল। এবং সেই ষড়যন্ত্রের ফলে বাংলাদেশের আপামর জনসাধারণ বিপদগ্রস্ত ছিল। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সবকিছুকে, গণমাধ্যমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো কাজেই 24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশ যে নতুন করে একটা সুযোগ পেল, এখন এই যে ষড়যন্ত্রের কথা, যেটা রুহুল কবির রিজভী সাহেব, যিনি সরকারি দলে মানে বিএনপির একজন অত্যন্ত দায়িত্বশীল নেতা এবং উনি গুরুত্বপূর্ণ নেতা, এই কারণে যে আমরা দেখেছি গত 16-17 বছর ওনার যে অবদান, উনি যেভাবে ওনার দলের স্বার্থে নিজের জীবনকে অলমোস্ট মানে মানে রিস্কের মধ্যে রেখে এভাবে যেভাবে করেছেন, এবং উনি নিশ্চয়ই ওয়েল ইনফর্ম একজন মানুষ এবং ভালো রাজনীতিবিদ, উনি নিশ্চয়ই এমন কিছু আজ করছেন যেখানে উনি ষড়যন্ত্রের অনেক কিছু দেখতে পাচ্ছেন। অনেক সময় সবকিছু তো আর পাবলিকলি বলা যায়ও না, ওনার কাছে হয়তো সে এ ধরনের তথ্য থাকতেও পারে। আমরা যেটা দেখছি গণমাধ্যম কর্মী হিসেবে, দেখেন এই ষড়যন্ত্রটা কিন্তু এই যে 5 বছরের একটি সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা ক্ষমতা আসলো মাত্র, এসে ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ওনারা কাজ শুরু করেছেন। এর বাইরেও আমরা কিছু কিছু চ্যালেঞ্জ উনি ফেস করছেন। এর বাইরে সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশে যে দীর্ঘদিন গণতন্ত্রহীনতা ছিল, বাংলাদেশে যে অর্থনৈতিক যে লুটপাট হয়েছে, এত বড় চ্যালেঞ্জ নিয়ে এই সরকার যাত্রা শুরু করতে না করতেই আপনার এমন সব বক্তব্য আসছে, সেখানেও তো সেগুলো তো খুবই অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিকও বটে। এই কারণে 5 মাস তো এত অল্প সময় যে আপনি এমন কোনো গ্রাউন্ড বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় নাই যে আপনি এটা বলার
সুযোগ তৈরি হয়েছে যে আপনি দরকার হলে আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করতে হবে। তো কাজেই এবং বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের কোনো বিষয় তৈরিও হয়নি। তো ষড়যন্ত্রটা তো ওই জায়গার মধ্যে, এবং আমরা বিভিন্ন বক্তব্যও দেখতে পাচ্ছি। কিন্তু কামালউদ্দিন কিন্তু সবুজ আমি আরেকটি গণ অভ্যুত্থানের কথা এই পরিস্থিতিতে আসছেই বা কেন? আমি সেই কথায় আসছি। আমার কথা হচ্ছে সেখানটার মধ্যে আমাদের দেখতে হবে তাইলে তাদের এখানে সরকার নিশ্চয়ই এটা অবগত আছেন, যেহেতু একটা সরকার থাকলে তাদের নানা ধরনের সোর্স থাকে, নানা ধরনের আপনার মানে তথ্য জানার থাকে, সুযোগ থাকে। আমি তো মনে করি যে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এটাকে উড়িয়ে দেওয়া উচিত হবে না। কারণ আবার অলি আহমেদের কথা আপনি বলছেন, উনি এর আগেও বেশ কয়েকবার উনি বলেছেন। আসলে আমি মনে করি বাংলাদেশকে নিয়ে তো সবসময় দেশে বিদেশে ষড়যন্ত্র ছিল, এখনো আছে। আপনার যারা ফেসিবাদী যারা চলে গেছেন তারা, তাদের অনেক লোকজন দেশে আছে, বিভিন্ন, শুধু দেশে না, তারা বিভিন্ন জায়গায় বসে আছেন, এবং প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়। আজকে যে সরকারটা পরিচালনা হচ্ছে, সরকারের ভিতরে তো আছে, ভিতরে আছে, সরকারের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেটার ভিতরে লোকগুলো আছে। তো কাজে কারা কি করছে সেই ব্যাপারগুলি দেখার বিষয়ে এদের তথ্য থাকতে পারে। তো কাজে এই ব্যাপারে সতর্ক হওয়ার খুবই দরকার আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার যে যাত্রা শুরু করলো, যাত্রাটা অন্তত ভালোই তো হয়েছে, এবং ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই হিসাবে অনেকগুলি কার্যক্রমকে ওনারা বাস্তবায়িত করেছে এবং করছে। এর মধ্যে এমন কি মানে আপনার শুরু হয়ে গেল, এমনকি ওনারা দেখতে পেল যে গণঅভ্যুত্থানের মতো মানে ডাক দিতে হলো, বা ডাক দেওয়া না মানে আপনার মানে গণঅভ্যুত্থান করতে হবে, এই ধরনের কথা। এগুলো আসলে হয়েছে কি, এগুলো এক ধরনের সমাজে যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলো, গণতান্ত্রিক যে রাজনীতির সূচনা হলো নতুন করে, এটাকে ব্যাহত করার জন্য কোনো ধরনের কারো আমার মনে হয় আপনার এই ধরনের পরিকল্পনা থাকতেও পারে। তো কাজে আমি যেটা বলবো, এটা এবং দেশে এবং বিদেশে দুই দিকেই থাকতে পারে। আপনার যদি যারা আজকে বিরোধী দলের মধ্যে থেকে যদি কথা হয়, আবার যদি যারা ফেসিবাদী চলে গেছে, এই কথার মধ্যে যদি মিল খুঁজে পাওয়া যায়, যদিও দুইটা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, সেটাও তাহলে ভেবে দেখা দরকার বর্তমান সরকারে যারা আছেন। এই জন্য আছেন কারণ তারা তো একটা 2/3 মেজরিটি নিয়ে, তাদের 31 দফা নিয়ে তারা জনগণের কাছে গিয়েছেন, এবং সেই ম্যান্ডেট অনুযায়ী তারা ক্ষমতায় বসছেন। কাজে এখন কাজ হবে যে জনগণকে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করে তাদেরকে বেনিফিট দেওয়া, বাংলাদেশকে একটা মানে স্থায়ী স্টেবল করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে আপনার সুরক্ষিত করা, বাংলাদেশের মানুষের আইন মানে জানমালের নিরাপত্তা বিধান করা, এই কাজগুলি যাতে না করতে পারে সেই জন্য মনে হয় এই কথাগুলি বলা হচ্ছে, এবং একটা ডিসরাপটিভ কথাবার্তা শুনছি। আরেকটা হচ্ছে যে গতকালকে আমরা যেটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার যে শরিক দলগুলো ছিল যারা আপনার যে সংগ্রামে মানে যে ফেসিবাদী যে আন্দোলন হয়েছে সেই তাদের সহযোগী ছিল, মানে বিএনপি সহযোগী ছিল, যারা নির্বাচনও ছিল, তাদেরকে উনি গতকাল যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন নৈশভোজের, এবং সেখানেও কথাবার্তা হয়েছে। যেটা আমরা দেখতে পেলাম যে সেখানে উনি বলেছেন যে যারা শরিক ছিলেন তাদের সরকার পরিচালনায় তাদেরও মতামত নেওয়া হবে, এবং এটা একটা ভালো দিক যে এই যে আপনার উনি সরকার পরিচালনার ক্ষেত্রে এবং রাজনীতিকে সুশৃঙ্খল করার জন্য, রাজনীতিকে স্থায়িত্ব দেওয়ার জন্য, গণতন্ত্রকে স্থায়িত্ব দেওয়ার জন্য এই যে অন্যান্য রাজনৈতিক দলেরও উনি মতামত গ্রহণ করবেন, এই যে একটা, এবং উনি জাতীয় সরকারের যে কথা বলেছিলেন এটার অনেককে উনি আপনার ক্যাবিনেটও নিয়েছেন, ভবিষ্যতেও হয়তো নিতে পারেন উনি, এটা পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে যে কোনো সময় যে কাউকে নিতে পারেন। তো কাজে আমরা এটাও একটা পজিটিভ দেখবো, এই কারণে যে অনেককে যদি আপনি অ্যাকোমোডেট করেন, যেরকম তারেক রহমান সাহেব বলেছেন, তো সেখানে তাহলে ষড়যন্ত্র যারা করছেন তাদের ষড়যন্ত্র অনেকাংশে আমার মনে হয় মার্কিয়ে যেতে পারে যদি সবাই সচেতন থাকে। এখানে তো রাজনীতি দিয়ে কাজটা করতে হবে, আর যেখানে যেখানে রাজনীতির বাইরে অন্য কোনো ষড়যন্ত্র যদি থেকে থাকে সেগুলো নিশ্চয়ই সরকারের তো অনেকগুলি উইংস থাকে, ওনারা জানেন সেগুলি। আমি মনে করি বাংলাদেশের মানুষের সাথে এই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে এটা যাতে ব্যাহত না হয় সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকা দরকার। জি, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, আপনার বক্তব্য পরিষ্কার। এই পর্যায়ে নীলুফার চৌধুরী মনি এমপি, আপনি আসলে কি মনে করেন এই যে নৈশভোজ হয়ে গেল গতকালকে, আসলে ষড়যন্ত্রের সংখ্যার মধ্যে এই ভোজ কি বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতির জন্য এই ভোজের আয়োজন করা হয়েছে কিনা, কিংবা এই যে আমাদের তারেক রহমানের একটু স্বাধীন চেতা মনোভাব, এটাকে পুঁজি করেও আবার ষড়যন্ত্র হতে পারে কিনা, আপনার কি মনে হয়? দেখেন, প্রথমে এটা দুঃখজনক। নৈশভোজ একটা মানুষ যখন 5 জন আমরা, আপনি আজকে দাওয়াত দিয়েছেন, কোনো কারণে আমাদের সময় বেশি লাগতে পারে, তো দাওয়াতের সঙ্গে কাজের সাথে তো খাওয়াও যায়। বিদেশে এটা অহরহ হয় যে ওয়ার্কিং মিটিং হয়। তো এতদিন পরে একটা দল ক্ষমতা দায়িত্ব হাতে নেওয়ার পরে তাদের সঙ্গে প্রথম মিটিং হচ্ছে, সেখানে তো একটা খাবার তো মিনিমাম থাকেই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী যিনি যত খরচ কম করা যায়, আপনার দেখেন যে সংসদে
আমাদের নৈশভোজটাকে বাতিল করে দিলেন উনি, যে এত টাকা খরচ করার দরকার নাই, একবেলা না খেলে কিছু হয় না। সেই জায়গায় উনি যেহেতু ডেকেছেন অনেকক্ষণ লম্বা মিটিং, যেহেতু তাদের সাথে একটা অনেকটা সময় গিয়েছে যে বসা হয় নাই, 4-5 মাস গিয়েছে, সেই কারণে সময় বেশি লাগবে দেখেই এটা নৈশভোজটার খাওয়া, আর কিছু না দেওয়া। সেটার জন্য এইখানে না, আমি মনে করি যে প্রতি মাসেই যাদের সাথে জোট আছে তাদের সাথে বসা জরুরি। তো যেহেতু সময় হয় না, আর দেশের অবস্থা ওরকম ছিল না, আপনার আন্তর্জাতিক যুদ্ধ, তেল সংকট, তারপরে আরো হামেটিকা, এগুলো সবকিছু নিয়েই যে সরকার ভীষণ ব্যস্ততায় কাটিয়েছে 4-5 মাস, যে কারণে মিটিংটা দেরি হয়েছে। তো সেটা আমি মনে করি যে এটা বিএনপি আগেও কন্টিনিউয়াসলি মান্থলি বসেছে, এখনো তাই বসবে, এরপরে থেকে হয়তো বা এরকমই হবে। এটার সঙ্গে যে ওই ভয় থেকে বা কিছু থেকে, এগুলা ঠিক না, একদমই ঠিক না। কারণ এটা জোটেরও একটা কথা যে আমাদের ডাকছে না, আমাদের হয়তো অবমূল্যায়ন করছে, এই ধরনের কথা যাতে না হয়। জোট তো একটা নিজেদের মতো হয়ে যায়, যে একটা আপনার টার্গেট নিয়ে তারা জোট করে, সেই টার্গেটটা যতদিন বলবৎ থাকে জোট থাকে। আপনি দেখেছেন এটাও যে জোটের একজন আসেন নাই, একটা দল আসেন নাই। তো এরকম যে যার যেটা যুক্তিযুক্ত যতক্ষণ মনে করেন ততক্ষণই একসাথে থাকেন। তো তাদের সাথে কাজ করাটা নতুন কিছু না, এটা পুরানো জিনিসই ঝালাই করা যায়। তো এটার সঙ্গে আপনার ওটার কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছেন যে অন্য কোনো ভাবে, অন্য কোনো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাধীন চেতা মনোভাবকে পুঁজি করে আবার এটিকে কেউ পুঁজি করতে পারে কিনা, সেটা করতে পারে, যদি করে সেখানে তো কিছু বলার নাই। কারণ আমরা নিজেরাও ওনাকে নিয়ে ভীত যে উনি আসলে অনেক কিছুই তোয়াক্কা করছেন না। উনি যেভাবে অনেকদিন বিদেশ থাকলে হয়তো এরকমই হয়, উনি দেশের বাইরে, তাও ব্রিটিশের মতো দেশে উনি 17 বছর ছিলেন। তো সেই জন্য উনি হয়তো বা সবাইকে আপন মনে করে উনি কাজ করছেন, কিন্তু সবাই তো এর মধ্যে শত্রুপক্ষ ঢুকে গেলে কিছু করার নাই। তো সেটা নিশ্চয়ই সবাই, অলি আহমেদের মতো ঝানু পলিটিশিয়ান বলেছেন, আরো অনেকেই বলেছেন, আমরাও বলছি, উনি নিশ্চয়ই এটা মাথায় রাখবেন বলে আমরা আশা করছি। নিশ্চয়ই আবারও আসবো আপনার কাছে। নির্ভা চৌধুরী মনি এমপি এবং কামালউদ্দিন সবুজ আপনিও থাকেন আমাদের সাথে। আমরা একটি বিরতির পরে ফিরে আসতে চাই দেশ সন্ধ্যায়। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজ আমরা আলোচনা করছি কি ষড়যন্ত্র হচ্ছে এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে নীলুফার চৌধুরী মনি এমপি আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে খুব বড় কোনো প্রতিক্রিয়া না দেখালেও এখন সোশ্যাল মিডিয়াগুলোতে বা সোশ্যাল হ্যান্ডেলে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা এবং এর রাজনৈতিক প্রভাব। এখন প্রশ্ন হচ্ছে যে আবার সাম্প্রতিক সময় তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ফাঁসির রায় ও বিভিন্ন মামলা মাথায় নিয়ে তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতের মুখোমুখি হতে চান। আসলে বাস্তবতা কতটুকু দেখতে পান আপনি নীলুফার চৌধুরী মনি? দেখেন, আমার কথা হচ্ছে ওনাকে তো কেউ যেতে বাধ্য করে নাই, উনি নিজের ইচ্ছাতেই চলে গিয়েছেন। আমরা সেটাই বুঝবো, কারণ কোনো চাপ প্রয়োগ হয় নাই যে ওনাকে যাওয়ার জন্য। ওনাকে ক্ষমতা থেকে নামার জন্য চাপ প্রয়োগ হয়েছিল, ওনাকে যাওয়ার জন্য। বরং দুই সরকার, ইন্টারিম সরকার এবং বর্তমান সরকার, তারা ইতিমধ্যে তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে তাকে ফিরিয়ে আনা যায় বাংলাদেশের আইনের বিধি মোতাবেক। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদিও আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তারপরেও তারা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, যে এই কারণে যে তার জীবন নাশের তারা হুমকি মনে করছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যাকে সরকার, দুই সরকারই আনার চেষ্টা করেছেন, সেইখানে তার হঠাৎ ঘোষণা দেওয়ার কারণটা কি আমি জানি না। তো ঘোষণাই যদি দেয় তো ওনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কি দরকার? উনি আসুন না, আজকেই আসুন, সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। উনি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে, আইনে যা হয় এটাই প্রথম না যে কোনো সাবেক রাষ্ট্রপ্রধান জেলে যান নাই, এর আগেও গিয়েছেন, এর আগেও জেল খেটেছেন। দেশের হচ্ছে বেগম খালেদা জিয়াকে বিনা দোষে জেল খাটিয়েছেন বছরের পর বছর। সেইখানে তার আসলে আইনের মাধ্যমে যেটাই হোক, বিচার যা হবে সেটাই জনগণ মেনে নিবে, তারা মেনে নিবে। এই দেশের প্রতি যাদের, এই দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে যাদের, প্রত্যেকেই মেনে নিবে। তো সেইখানে আমরা তো আশাতে কোনো বারণ করি নাই। তো উনি কাকে ভয় দেখাচ্ছে যে আমি এটাই বুঝি না, আমার হিসেব মিলে না। আচ্ছা, এটা কি এমন হতে পারে যে এটি রাজনৈতিক অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির একটি কৌশলও হতে পারে? আপনাদের কি এটা এক ধরনের বিশৃঙ্খলা করার জন্য, এক ধরনের, এটা এমনও হতে পারে যে তার নিজের কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্যও হতে পারে। আমি শুধু নেগেটিভ বলবো সেটাও না, সে প্রত্যেকেই তো চায় তার দলটা টিকে থাকুক। সেই কর্মীদের, ঝিমিয়ে পড়া কর্মীদেরকে উজ্জীবিত রাখতেও এটা বলতে পারে।
চরম ষড়যন্ত্র মাথায় নিয়েও এটা বলতে পারে যে আমি চেষ্টা করব, আমি পারি না পারি, চেষ্টা করব। কিন্তু আমি একটা চেষ্টা, আমি সর্বশেষ চেষ্টাটা বলি, তারা কিন্তু এই 23শে জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী দলে, সেই সময় তারা ঘোষণা দিয়েছিল সমস্ত বাংলাদেশে তারা মিছিল করবে, তারা জঙ্গি মিছিল করবে, তারা তাদের হিসাব বুঝে নেবে। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, কোথাও কোনো মিছিল তারা করেন নাই। তো এই যে এই ধরনের ফাঁকা বুলি, আওয়ামী লীগ একটা বড় সংগঠন ছিল, আমি অস্বীকার করছি না, একটা বড় সংগঠনের ফাঁকা বুলিটা আসলে কিন্তু ভালো না, সংগঠনের আরো দেউলিয়াত্ব প্রকাশ পায়, সেটা না পাক আমরা চাই। সংগঠন আমি এটাও চাই একজন গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, যে তার দল যদি আইনত, যদি তার দল ডিগ্রি পায়, তাহলে তার ব্যান থেকে সে উদ্ধার হোক, যদি আইনত। তো সেটাও আমি চাই। সেই জায়গায় যদি তারা নিজেরাই ঠুনকো হয়ে যায়, আমাদের তো কিছু বলার নেই। জি, ধন্যবাদ নীলুফা চৌধুরী মনি। এ পর্যায়ে একটু কামাল উদ্দিন সবুজ, আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই। এই যে শেখ হাসিনার দেশে ফেরা অথবা না ফেরা, কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র কিংবা রাজনৈতিক অস্থিরতা বা বিশৃঙ্খলার কথাই যদি বলি না কেন, আপনি আসলে এটি কিভাবে ব্যাখ্যা করতে চান? প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে উনি যখন এখান থেকে 5ই আগস্টে চলে গেলেন, উনি কিন্তু উনি যে চলে যাবেন উনি এটা ভালো করেই জানেন, এটা হলো আমার বিশ্লেষণ। এবং সে যাওয়ার পথ উনি সবসময় রেডি রেখেছেন। যাওয়ার আগে আমরা অনেকগুলি আমাদের প্রাণ গেল, আমাদের অনেক ছাত্র জনতা, অনেক রাজনৈতিক নেতা কর্মীর এখানে অনেক বড় ধরনের ব্লাড শেড হলো। এবং এই ধরনের একটা ব্লাড শেডের পরে উনি মানে চলে গেলেন, এবং চলে গেলেন এমন এক দেশে, যে দেশের আমাদের দেশে জনগণ মনে করেন যে ওই দলটি এবং উনি যার কথা বলছেন শেখ হাসিনা নিজেও ওই দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশকে চালাতে চেয়েছিলেন এবং চালিয়েছেন। তো বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ চলবে তো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে, গণতান্ত্রিক রীতিনীতির ভিত্তিতে। তো কাজে আজকে উনি যে কথা বলছেন ডিসেম্বরে আসবেন, এখন ডিসেম্বর কেন উনি এই মাসটা কেন ওনার বলতে হলো, এটা ঠিক আমি ওইভাবে আমি জানি না ঠিক। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে ডিসেম্বর তো আরো দেরি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি এবং এবং সাবেক যিনি আসাদুজ্জামান খান কামাল, ওনাদের অনেকের ব্যাপারে অনেক রায় হয়ে গেছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আমরা জানি। তো এর মধ্যে আমরা সরকারি ভাষ্য আমরা দেখেছি যে উনি যদি যে ডিসেম্বরকে আসা এবং কে কেন্দ্র করে যেই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়া সহ, যেটা আপনি বলছেন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, ইন্টারভিউ দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন উনি যদি দেশে আছেন ওনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। অলরেডি রায় তো একটা হয়েছে, আরো তো কেস আছে। এবং আপনি জানেন যে বলছেন যে বিচারকে অ্যাভয়েড করার জন্যই নাকি এই ধরনের কথা ছড়ানো, আবার একটু মানে যে বিচারের রায়টার কথা বলছেন আপনি, যে মানবতা বিরোধী অপরাধের রায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এই বিচারকে অ্যাভয়েড করার জন্যই এই ধরনের অস্থিরতার প্লট তৈরি করা হচ্ছে, এই ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করা হচ্ছে, অনেকে এটাও বলছেন সমালোচকরা। আমি একটা কথা হচ্ছে যে বাংলাদেশ, এই যে আপনার শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ তারা যারা ভারতে আসছেন তাদের ব্যাপারকে তাদেরকে ফেরত পাঠানোর জন্য অলরেডি চিঠিও দেওয়া হয়েছে, আমরা জানি। আমাদের সরকারি ভাষ্য মতে আমরা জানি। এবং এখানে আমরা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং প্রত্যর্পণ চুক্তি আছে। তারপরে আপনার একটা কূটনৈতিক চ্যানেলেই বাংলাদেশ এটা করার চেষ্টা করছে, এবং এটাই হলো আপনার নীতি, এটাই হলো রীতি আর কি। তো কাজে এখানে শেখ হাসিনা যেসব কথাবার্তা মাঝে মাঝে বলছেন, এই কথাগুলি ভারতের কেন্দ্রীয় সরকারের যে মুখপাত্র উনি যেসব কথাবার্তা বলছেন বিভিন্ন সময় ওনার আশাকে কেন্দ্র করে, ওগুলো কিন্তু একদম অস্পষ্ট, ওগুলোর মধ্যে কোনো সারবত্তা নেই। উনি বলছেন যে আমরা এটার আইনগত দিকগুলি খতিয়ে দেখছি, আইনগত দিক তো এক্সট্রাডিশন ট্রিটি আছে, ওনার নামে বাংলাদেশকে ফেরত পাঠিয়ে দিলে হয়। বাংলাদেশের উনি যদি বাংলাদেশের আইনে বিশ্বাস করেন শেখ হাসিনা, উনি যদি বাংলাদেশের গণতান্ত্রিক রীতি, তাহলে ঠিক আছে, আইন আছে, আদালত আছে, ওনার যে বিচার হবে সেটা উনি মেনে নেবেন, কারণ আইনের মাধ্যমে তো ওনাকে পরিশুদ্ধ করতে হবে। তো কাজে সেই চ্যালেঞ্জ উনি নেওয়া উচিত আমি মনে করি, বাংলাদেশের মানুষ মনে করেন। আর ওনার মনের মধ্যে যদি এটা থাকে যে তা ওনার যে রায় হয়ে গেছে, যেটা আপনি বললেন, এটাকে অফসেট করার জন্য, এটাকে মানে যাতে এটা কার্যকর না হয়, এটাকে যাতে ভুলুণ্ঠিত নষ্ট করে দেওয়া যায়, অফসেট করে দেওয়া যায়, তাহলে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাংলাদেশে যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাহলে সেই অ্যাডভান্টেজটা নেওয়া। আপনি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, উনি চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেকগুলি আন্দোলন হয়েছে। এইসব আন্দোলনগুলির যুক্তিকতা আছে কি নাই সেটা ভিন্ন আরেকটা আলোচনা। এই আন্দোলনের মধ্যে অলমোস্ট প্রত্যেকটা আন্দোলনের মধ্যে কিন্তু আমরা যাদেরকে ফেসিবাদী বলছি তাদের লোকজন ঢুকে পড়ে সাপোর্টাইজ করার চেষ্টা করতো। এগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এই সরকারের আমলেও কিছুদিন আগে যেটা একটা আন্দোলন যেটা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন, ওদের যে পয়েন্ট, এদের অনেকের আপনার যৌক্তিকতা হয়তো আছে, সেটা ঠিক আছে, কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা
যে কোনো ইস্যুকে কেন্দ্র করে কোনো আন্দোলনের মধ্যে কিন্তু ঢুকে পড়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। আমরা এরকম দেখেছি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী না এরকম লোক খুঁজে পাওয়া গেছে। তো কাজেই বিষয়টা হচ্ছে যে কোনো আন্দোলনের নামে যে কোনো কিছুর নামে যেমন তাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, যদিও আপনার আইনগতভাবে এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে এখন, এই অবস্থার মধ্যে ওনারা 23 তারিখে তেমন কিছু করেন নাই। এবং উনি যে ওখান থেকে বসে হাক ডাক করছেন, একজন সরকারের ঊর্ধ্বতন মানে ব্যক্তি যিনি একজন উপদেষ্টা, উনি কিছুদিন আগে বলেছেন যে উনি এসব বলছেন আসলে ওনার নেতাকর্মীদেরকে এখানে আপনার উজ্জীবিত করার জন্য। হতে পারে এর বাইরেও থাকতে পারে, এটার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে। অনেকে একজন জাতীয় পার্টির নেতাকে কয়দিন আগে আমি বলতে শুনলাম, যারা এই জাতীয় পার্টি যারা ওই ফেসিবাদীতে দোষক ছিল, উনি বলছেন যে শেখ হাসিনার আসলে এখানে গৃহযুদ্ধের একটা সংখ্যা দেখতে। এগুলো কিন্তু আমার কাছে কিছুটা উস্কানিমূলক মনে হয়। বাংলাদেশ গৃহযুদ্ধ কিন্তু খুবই বিপজ্জনক একটা বিষয়। আমরা বাংলাদেশ দেখেন এত কিছুর পরে, দীর্ঘদিন পরে বাংলাদেশ কিন্তু মোটামুটি, আমি বলবো না যে 100% সব ঠিক হয়ে গেছে, একটা সম্ভাবনা। আপনি 16-17 বছর 18 বছরের একটা স্বৈরাচারী শাসনের ফ্যাসিস্ট শাসনের পরে আপনি সবকিছু আপনার 5 মাসে বা 6 মাসে আপনি সবকিছু একদম স্মুথ হয়ে যাবে তেমনটা আশা করা ঠিক হবে না। কিন্তু এই যে আরেকটা গৃহযুদ্ধের কথা উনি বললেন, যে জাতীয় পার্টির নেতা পাটোয়ারি সাহেব, উনি যে বললেন এই কথার কি জন্য বললেন, আসলে ওনাকে প্রশ্ন করা উচিত। কারণ আমরা তো বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা তো বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ চাই, এবং গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি আমরা ওইভাবে বাংলাদেশ চাই, যেটা আমরা অনেকদিন থেকে বঞ্চিত ছিলাম। গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকুক আমরা চাই। তাহলে এই ধরনের অবস্থায় যদি আমরা বিশ্বাস করি, তাহলে আপনাকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যেভাবে যে রীতিগুলি আছে সেভাবে চলতে হবে। এটা না করে আপনি কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কোনো একটাকে সুযোগকে কাজে লাগিয়ে এখানে অস্থিরতা তৈরি করা, এগুলো আমার মনে হয় বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না। এবং 24 গণ অভ্যুত্থানের পরে যে সুযোগটা পেল রাষ্ট্র এটাকে কাজে লাগাতে পারছে কিনা আসবো এই প্রসঙ্গে আপনাদের দুজনের কাছে। স্থানীয় নির্বাচনেও সেনা মোতায়েনের বিধান চায় ইসি। আমরা সাধারণত জানি যে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে এটি করা হয় না। আপনি আসলে এই বিধান চাই ইসির এই ধরনের মানে চাওয়ার সাথে আপনি কতটুকু একমত বা যৌক্তিকতা খুঁজে পান? আমি আসলে তার আকুতিটাকেই চিন্তা করছি, তার চাওয়াটা। সেটা হচ্ছে সম্ভবত ইসি আপনার সুনামটাকে খুঁজছে। কারণ এর আগের ইসিরা যেভাবে তাদের আন্ডারে যেভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে যে ধরনের সহিংসতা বলেন, যে ধরনের অন্যায় বলেন, এইসব হয়েছে, সেখান থেকে সরে আসতে হলে উনি হয়তো ভেবে নিয়েছেন যে সেনাবাহিনী থাকলে হয়তো উনি কিছুটা সুবিধা পাবেন এই জায়গায়। যে কারণ এখানে একটা আভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে, কারণ এটা তো স্থানীয় সরকার। তারপরে বিভিন্ন দলের একটা প্রেশার থাকতে পারে। তো সেই জায়গায় একটা ধরেন যাদের ক্ষমতা আছে, পেশি শক্তি, তাদের একটা প্রেশার থাকতে পারে না, থাকবে। তো সেই জায়গায় ইসি যদি এটা বলে, আমি খুব খারাপ চোখে দেখছি না। জি, এবং আমরা কিন্তু অনেক সময় দেখি যে নির্বাচন নিয়ে আস্থাহীনতা তৈরি হলেই সাধারণত সেনা মোতায়েনের কথাটা চলে আসে। আপনি কি বলবেন এটা নিয়ে? আস্থাহীনতা তো অনেকদিন ছিলই, অস্বীকার করার তো কিছু নাই। সর্বশেষ 24-এর নির্বাচন পর্যন্ত আমরা দেখলাম। এখন 26-এর যে নির্বাচনটা হয়েছে, সেই দিনও কিন্তু সকাল পর্যন্ত, দিনের অনেক সময় পর্যন্ত বলা হয়েছে এরকম, ইন্টারিম সরকারের থেকেও বলা হয়েছে যে এই নির্বাচনটা হতে পারে যে কোনো সময় সমস্যা সৃষ্টি করতে পারে, নির্বাচন নাও হতে পারে। আগের দিন পর্যন্ত এরকম হয়েছে। তো সেটা তো অনেক উত্তেজনার মধ্যে, অনেক রকম সমস্যায় আল্লাহর রহমতে ভালো একটা নির্বাচন হয়েছে। সেটা যে স্থানীয় সরকারে হবে, ইসি হতে পারে অতীতের দিকে তাকিয়ে এটা চেয়েছে, এমন হতে পারে। তার মানে কি এখনো আস্থাহীনতা রয়ে গেছে? ইসির থাকতে পারে, এটা আমরা তো এটা মনে করি না। সেটার সঙ্গে আবার এটাও বলি, প্রুফ না হলে তো অনেক কিছু বোঝাও যায় না। তাও ঠিক, প্রুফের তো একটা ব্যাপার আছে। জাতীয় নির্বাচনটা অনেক উত্তেজনার মধ্যে, অনেক রকম চোখের মধ্যে, অনেক রকম জিও পলিটিক্সের মধ্যে হয়ে গেছে। কিন্তু স্থানীয় নির্বাচন তো একদিনে হবে না, এটা স্টেপ বাই স্টেপ হবে। আপনার কি মনে হয় যে জনগণের মধ্যে এই আস্থাহীনতা তৈরি হয়েছে কিনা? না, জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে আমি এটা মনে করি না। বরং জনগণ অত্যন্ত খুশি এই ব্যাপারে যে জনগণ ইতিমধ্যে একটা ভোট দিতে পেরেছে, তারা গিয়েছে। অনেক জনগণের মধ্যে আপনি দেখেছেন যে প্রায় 6 কোটি মানুষ ভোটই দেয় নাই। তো এই জনগণরা কিন্তু এরাও কিন্তু ভোট দিত, তার মিনিমাম 3 কোটি 4 কোটি মানুষ আরো ভোট দিত। সেই ভোটটা তারা দেয় নাই বা দিতে পারে না, এই জন্য যে কি হয় না হয় এক ধরনের একটা টেনশন থেকে, যে ভোটের কারণ আগের দিন পর্যন্ত যে ধরনের কথা বাতাসে ছড়িয়েছিল সেটার জন্য। তো এই কারণে জনগণ ভোট দিতে ভীষণভাবে ইচ্ছুক, অপেক্ষা করছে।
কিন্তু ভোটটা আপনি কিভাবে নেবেন, কিভাবে হবে, এটা সরকার এবং ইসি এবং অন্যান্য দলগুলো, রাজনৈতিক দলগুলো, এরা বসে ঠিক করলে আমার মনে হয় যে ঠিক হবে। জি, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এমপি। এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ, আপনার মতামত একটু জানতে চাই যে স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিধান চায় ইসি, এবং এ প্রসঙ্গে যেটাই মনি আপা বললেন যে ইসি হয়তো আগের ইসির সময়কার যেভাবে সহিংসতা হয়েছে, অনিয়ম হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, সেই কথা চিন্তা করে হয়তো সেনা মোতায়েনের বিধান চেয়েছে ইসি। আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, ওনার যে বক্তব্য উনি দিয়েছেন আমার সমালোচনা, ওনার বক্তব্যের মধ্যে অনেকগুলি পয়েন্ট তো আছে। আমি যেটা দেখতে চাই যে গত ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু আমরা খুব স্বচ্ছ এবং শান্তিপূর্ণ দেখলাম, এবং এত শান্তিপূর্ণ নির্বাচন মনে হয় বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে। তো কাজেই এটা তো আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটা শুভ লক্ষণ। কিন্তু কথা হচ্ছে যে সময় বা প্রেক্ষিত সবসময় ঠিক থাকে না। কারণ আপনি আজকে যে বিষয় নির্বাচন করেছেন সে যে ষড়যন্ত্র, যদি ষড়যন্ত্রের সেই ধরনের কিছু আভাস থেকে থাকে, যেহেতু সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচনের পার্টিসিপেশন অনেক বেশি থাকে আপনার, বিশেষ করে কারণ লোকাল পর্যায়ে নির্বাচনগুলো হয় এবং নানাভাবে। তো কাজেই ইসি যে আপনার স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের যে ইয়াটা চেয়েছে, এটা এই জন্যই হতে পারে কয়েকটা কারণ। একটা হচ্ছে যে জাতীয় নির্বাচনটা ওনারা অনুষ্ঠিত করলেন, সেই জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় তারা এটাকেও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করতে চান, অত্যন্ত ভালো। এবং মনে করেন যে তারা যদি মনে করে থাকেন, নিশ্চয়ই তাদের এই ধরনের কোনো অ্যানালাইসিস বা আলোচনা আছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন থাকে তাহলে নির্বাচনটা সুষ্ঠু এবং স্বচ্ছ হবে, শান্তিপূর্ণ হবে। এটা খারাপ কিছু না, যদিও এটা এখনো সময় আসে নাই। আর এর মধ্যে যদি যে ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন, যারা ষড়যন্ত্রকারী যারা আছে দেশে, তারা যদি মনে করে যে তাদের মনের মধ্যে, তারা তো আমি একটা কথা বলার চেষ্টা করলাম, বিভিন্ন ঘটনা বলেন, বিভিন্ন বিষয়কে তারা কেন্দ্র করে তাদের ষড়যন্ত্রগুলোকে সফল করার চেষ্টা করেন। স্থানীয় সরকার, আমি যদি তর্কের খাতিরেও বলি, স্থানীয় সরকারকে কেন্দ্র করে তারা যদি নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস পান, চেষ্টা করেন, সেই ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন যদি করে তাহলে সেই জায়গাটা অফসেট হয়েও যেতে পারে। আরেকটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো ডেফিনেটলি বড় ধরনের ভূমিকা থাকে স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন করেন, সবকিছুর ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে এবং রাজনৈতিক দলগুলি, আসলে যদিও আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচন এবার দলীয় ভিত্তিতে হবে না বলা হচ্ছে, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো যারা বর্তমানে ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যারা এখন ক্ষমতায় আছেন, বিরোধী দলে আছেন বা এর বাইরেও যারা আছেন বাংলাদেশের বিভিন্ন রাজ্যে, তাদের একটা বড় ধরনের ভূমিকা এখানে পালন করতে হবে। এই কারণে যে তারা তো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু রাখতে চায়। যদি তাহলে স্থানীয় সরকার নির্বাচনও তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা বড় অংশ। তাহলে এটাকে তো শান্তিপূর্ণ এবং স্বচ্ছ করতে হবে তাদেরকে। তাহলে সেই দায়িত্বটা রাজনৈতিক দলগুলোর আছে, নিশ্চয়ই তারা ওটা ভেবে দেখবেন এবং করবেন, এটা আমাদের আশা। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে সেই ঘুরে ফিরে আমাদের সেই জায়গায় যেতে হয়। আমরা যেটা বলি যে রাজনীতিবিদরাও বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু জনগণই স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সব জায়গায় তো জনগণই তো অংশগ্রহণ করে, তারাও নিশ্চয়ই একটা ভূমিকা রাখবেন, যেটা গত নির্বাচনে রেখেছেন। আমরা দেখেছি যে যাতে আগামী স্থানীয় সরকার যে নির্বাচনটা হবে সেটা যাতে শান্তিপূর্ণ, স্বচ্ছ হয় এবং কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেনাবাহিনী থাকুক না থাকুক সেটাও তো সিদ্ধান্ত পরে হবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা থাকবেন সদস্য তারাও থাকবে। কিন্তু সবচেয়ে বড় কথা, জনগণ যদি সচেতন থাকে তাহলে আমার মনে হয় যারা ষড়যন্ত্র করতে চান তাদের সংখ্যা তো থাকবে খুব কম, তারা তখন আর এসব সফল হতে পারবে না, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকবে। আমি মনে করি যে নিশ্চয়ই ইসি যেটা বলছেন, সরকার আছে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তারা জিনিসটা ভেবে দেখবেন। আমরা তো চাই একটা সবকিছুর মধ্যে শান্তিপূর্ণ অবস্থানটা মানে বজায় থাকুক, গণতান্ত্রিক প্রক্রিয়াটা বজায় থাকুক, সেটার জন্য যেটা যারা করা দরকার তাই করবে। নিশ্চয়ই, ধন্যবাদ সবুজ ভাই আপনাকে। মনে আপা, আসলে যদি বলি যে সেনা মোতায়েন তো হতেই পারে, বিরোধী দল সরকারের কাছে কিংবা রাষ্ট্রের কাছে কিংবা নির্বাচন কমিশনের কাছে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন চাইতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে বর্তমান পুলিশ কিংবা সরকারের বা রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলোর আসলে কি অবস্থা, তারা কি পূর্ণাঙ্গ ক্যাপাবল কিনা, আপনার কি মনে হয়? অন্যান্য বাহিনী চাইলে ক্যাপাবল, চাইলে। এখন কোনো বাহিনী যদি ভয়ে কেঁদে ফেলে বাহিনীর কেউ, তাহলে তো কিছু করার নাই। আর সেনাবাহিনী তো বাংলাদেশেরই সম্পদ, বাংলাদেশের। তারা যদিও বিদেশের সঙ্গে যুদ্ধের জন্য তাদেরকে রেডি রাখা হয়, কিন্তু দেশের প্রয়োজনে তো তারা বিগত 18 মাস ইন্ট্রিম সরকারের সময় সেনাবাহিনীর বাইরেই ছিল।
আমাদের ডিউটিতেই ছিলেন। এবং তারপরেও যে এই যে এর মধ্যেও সরকার কিন্তু চাইলে সেনাবাহিনীকে নামাতে পারেন, বলতে পারেন কোনো একটা জায়গায়। তো সেইখানে তিনটা অন্যান্য যারা আছেন স্টেক হোল্ডার, তারা যদি কাজের দায়িত্বে অবহেলা না করেন, যদি ভালোভাবে কাজ করেন, তাহলে আমার মনে হয় যে সেনাবাহিনীর দরকার পড়ে না। এবং জনগণ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে দরকার পড়ে না। কিন্তু ইসি হয়তো বা এটা ভেবেই বলেছেন যে প্রথমে একটা দুইটা তো দেখবেই স্টেপগুলো, যে কিভাবে নির্বাচনটা কোন দিকে যায়, সেই জায়গায় বলতে পারেন। সেটা নিলেও ক্ষতি নাই, না নিলেও ক্ষতি নাই আমি মনে করি। কিন্তু সবারই, আমরা কিন্তু এমন সেনাবাহিনীও দেখেছি এসের সময়, আওয়ামী ফ্যাসিস্টের সময় সেনাবাহিনী আকাশের দিকে তাকিয়ে থাকতো, কাউকে কিছুই বলতো না। তো ওইভাবে দাঁড়িয়ে থাকা চেয়ে না থাকাও তো ভালো। তো এখন সেনাবাহিনী কিভাবে কাজ করবে সেটা আমরা এখনো জানি না, সেটা তো ইসি বলে নাই। এবং সরকার এটাকে অ্যালাউ করবে কিনা সেটাও আমরা জানি না। তো এখন যেহেতু কথাটা মাত্র হলো, আমরা দেখি ওয়েট এন্ড সি। জি, নীলুফা চৌধুরী মনি, আরেকটি বিষয় জানতে চাই যে কামাল উদ্দিন সবুজ ভাই এক পর্যায়ে বলছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নতুন সুযোগ পেল বাংলাদেশ, আপনি আসলে আপনার অবস্থান থেকে কি মনে করেন যে রাজনৈতিকভাবে বা রাজনীতির মাঠে বা কূটনৈতিকভাবে এই নতুন সুযোগটাকে রাষ্ট্র ঠিকমতো কাজে লাগাতে পারছে কিনা? রাষ্ট্র চেষ্টা করছে ঠিক মতো কাজে লাগানোর জন্য। এখন যেটা হচ্ছে যে সমস্যা আমার, ক্ষুধা আমার, খাদ্য নিবারণ আমাকে করতে হবে, আমাকেই চেষ্টা করতে হবে। সেখানে আমি কতটা অ্যাক্টিভ এটা একটা ডিপেন্ড করে। ধরেন আমরা যারা, সবুজ ভাইও এখানে উপস্থিত, আমরা কিন্তু 90-এর অভ্যুত্থানটা দেখেছি কাছে থেকে, অংশগ্রহণ করেছি। তো সেটা 90 এখনো ডিমে 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 টিকে আছে। তো হয়তো আরো ভালো টিকে থাকতো যদি আমরা ওইভাবে তাকে আমরা রক্ষা করার চেষ্টা করতাম। জি, ঠিক সেইভাবে 24টাকে কাজে লাগাবে, কতটুকু কাজে লাগাবে, কিভাবে কাজে লাগাবে, 24-এর যারা স্টেক হোল্ডার তাদের উপরই ডিপেন্ড করে। কিন্তু এই 24 নিয়ে কিংবা জুলাই নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক তর্ক বিতর্ক আলাপ আলোচনা হয়েছে যে অনেকে জুলাই চেতনা বিক্রি করেও খাচ্ছে। হ্যাঁ, এটাই যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে যদি চেতনা বিক্রি করেন তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। যদি ধরে রাখতে চান তাহলে ওইভাবে চলতে হবে। তো আমি ওই কথাটাই বলছি আপনাকে যে জুলাইটাকে আমরা চাই, জুলাইটা কিন্তু আমাদের সবার। এই কারণে যে একটা ফ্যাসিস্টের অত্যাচার এতটা পর্যন্ত চলে গিয়েছিল যে প্রত্যেকেই মাঠে নেমে এসেছিল, ঘর ছেড়ে বাইরে এসেছিল। সেইখানে আমাদের নেতারা তখনও হয় নাই, তারা যেভাবে দেশের জন্য বুক চিতিয়ে দিয়েছে এটা মনে রাখার মতো। এটা তারা যদি ওই দিন ওইভাবে না আসতো হয়তো বা আমরা আরো অনেক দিন পিছিয়ে থাকতাম, জানি না কতদিন। তো সেই জন্য তাদের দিকে সম্মান দিয়েই আমি বলছি এই টিকিয়ে রাখার দায়িত্বটাও তাদেরই। জি, আমাদের তো অবশ্যই আছে, প্রত্যেকেরই আছে, কিন্তু তারা অ্যাডভান্স সৈনিক হিসেবে আমি বলবো যে তাদের একটু ভুল, তাদের একটু ভ্রান্তি অনেকটা পিছিয়ে নিয়ে ভুল যেতে পারে। ভুল পদক্ষেপ, এই ভুল পদক্ষেপ যেন কোনোভাবেই না হয়। জুলাই আমাদের এটাই হোক অঙ্গীকার। জি, নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। কামাল উদ্দিন সবুজ, আপনার মতামত একটু শুনে নেই। আসলে এই যে জুলাই চেতনা বিক্রির ব্যাপারগুলো আসছে, যেটি মনি আপা বললেন, জুলাই তো সবার, এবং সেই সাথে জুলাই কিন্তু শ্রদ্ধার হওয়ার কথা, আরো সম্মানের হওয়ার কথা। সেই দিক থেকে আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন সুযোগকে কাজে লাগিয়ে জুলাইকে আমরা আসলে কতটুকু ডিগনিফাইড করতে পারলাম? জুলাইকে কতটুকু ডিগনিফাইড করতে পারলাম এটা পুরোপুরি বলার সময় এখনো আসেনি। এই কারণেই যে মনে করেন আমরা 1.5 বছরের একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি, সেখানে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে, সেটাতে আমি যাব না। আমার কথা হচ্ছে যে এই যে আবার এরপরে যে একটা নতুন একটা পর্ব শুরু হলো একটা নির্বাচনের মধ্য দিয়ে, যেটা গণতান্ত্রিক সরকার এখন দেশ পরিচালনা করছেন, সেখানে আমরা যারা সরকারি দল এবং বিরোধী যারা আপনার সংসদে আছেন, সেখানে আমরা কিছু কথাবার্তা শুনছি, এর বাইরেও শুনছি। সেটা হচ্ছে যে কেউ কেউ জুলাইকে এক ধরনের মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা এটা যদি দেখি মোটা দাগে, দেখেন এখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারাই আজকে সংসদে আছেন, সংসদের তারা কিন্তু সবাই কিন্তু জুলাইয়ের স্টেক হোল্ডার ছিলেন, অন্যরাও ছিলেন। কাজে জুলাইকে কেউ ডিজোন করছে না এখানে, আমি এখনো দেখি নাই, বিএনপিকে তো দেখি নাই, অন্যরা। কিন্তু এখানে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আপনার দেখার দৃষ্টিভঙ্গিতে হয়তো আপনার ভিন্নতা আছে। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব যেটা বলে জুলাইকে বিক্রি করার, যেটা বলে বিক্রি করা হতো, উনি এটা বলছেন চেতনা বিক্রি করা। এটা বিষয়টা হচ্ছে যে আজকে তো যে পার্লামেন্টটা হলো একটা স্বচ্ছ নির্বাচন এবং শান্তিপূর্ণ, সেটা কি জুলাইয়ের অন্যতম আপনার সফলতা নয়? অবশ্যই সেই পার্লামেন্ট যে এত ফাংশনাল করার জন্য আমরা দেখছি যে যিনি লিডার অফ দ্য হাউস, যিনি প্রধানমন্ত্রী, উনি সবার আগে যে বসে থাকেন এখানে, এবং পার্লামেন্টে যে পরিমাণ সময় উনি দেন
এবং অন্যান্য মানে ওনার দলের যারা এমপি আছেন বা বিরোধী দলে আছেন, ইটস ফাংশনিং আমরা এখন পর্যন্ত মোটামুটি ভালোই দেখছি, আমরা ভবিষ্যতে ভালো দেখতে চাই। কথা হচ্ছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আপনি তো আমরা বলি যে সংসদ ফোকাল পয়েন্ট অফ অল অ্যাক্টিভিটিস, তো সেটার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে এটাকে কতটুকু এগিয়ে নিতে পারবেন আমরা দেখবো পরে। কিন্তু জুলাইয়ের যে অন্য যে বিষয়গুলি আছে, জুলাইকে তো কেউ অশ্রদ্ধা করছে না। আমরা এটা শুনলাম যে দেখলাম যে কয়েকদিন আগেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শুনেছি যে জুলাইয়ের কথা উনি বলেছেন যে জুলাই হয়েছে বলেই তো বাংলাদেশ আজকে এই অবস্থায় আছে, এই নির্বাচন হয়েছে, আমরা ক্ষমতায় এসেছি, কাজে জুলাইকে অশ্রদ্ধা করার কোনো কারণ নাই। আরেকটা হচ্ছে যে ওই আপনার সরকারি দলের মানে বিএনপির যে মহাসচিব উনি নিজে বলেছেন যে অক্ষরে অক্ষরে ওনারা জুলাই পালন করবে, কিন্তু জামাত ইসলাম থেকে বলা হচ্ছে যে জুলাইয়ের কিছু কিছু গণবর্ষ বিভিন্ন জায়গায় বিএনপি ওনাদের যে অঙ্গীকার ছিল সেখানে থাকছেন। কিন্তু আমরা এটাও জানি যে এই নির্বাচনটা হওয়ার আগে ঐক্যমত যে কমিশন ছিল সেখানে এইসব দীর্ঘ 7 মাস নানা আলোচনা বিভিন্ন ইস্যুতে অনেকগুলি বিষয়ে তারা সম্মত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সম্মত হন নাই, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। বিএনপিরও আছে, জামাতেরও আছে, এনসিপিরও আছে, যারা যারা স্টেক। যখন একটা সংসদ আপনার গঠিত হলো তখন তো সংসদের মাধ্যমেই এই কাজগুলি করতে হবে, এটা আইনগতভাবে তো আপনাকে তো একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে যেতে হবে, সেখানে সংবিধান আপনার পরিবর্তন সংশোধন করতে হলো সেখানে করতে, সেটার উদ্যোগ নেওয়াও হয়েছে। তা আমি যেটা মনে করি যে জুলাইয়ের যে চেতনার কথা বলি, এটা তো একটা অনেক বড় একটা ক্যানভাস, এখানে অর্থনৈতিক ব্যাপার আছে, এখানে রাজনৈতিক ব্যাপার আছে, গণতান্ত্রিক ব্যাপার আছে, গণমাধ্যমের ব্যাপার আছে, সেখানে বড় ধরনের ব্যর্থ এখনো ঘটেছে বলে আমার কাছে মনে হয় না। কিছু কিছু কথাবার্তার মাধ্যমে হয়তো মত বিরোধ থাকতে পারে বা দেখার ভিন্নতা থাকতে পারে, সেটা থাকতেই পারে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। কাজে আমি আশা করতে চাই যে যেভাবে চলছে সেটা নিশ্চয়, আর বিরোধী দলের যদি মনে করেন যে তাদের কোনো বক্তব্য আছে, সেখানে তাদেরকে তো যে কমিটিটা হয়েছে সংবিধান সংশোধনের, সেখানে ওনাদেরকে ইনভাইট করা হয়েছে, তারা পার্লামেন্টারি প্রসেসের মধ্যে তো আছে, তারা সেখানেও যেতে পারে, তাদের বক্তব্য দিতে পারে, এর বাইরেও বলতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা তো দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি অ্যাকোমোডেটিভ। উনি তো আমি দেখলাম বিরোধী দলের প্রতি যেভাবে ওনার যে আচরণ, ওনার যে কথাবার্তা, কখনো দেখি নাই এখন পর্যন্ত যে উনি খুব মানে খুবই মানে কি বলে ওনাদেরকে খেপিয়ে তোলার জন্য বা ওনাদেরকে মানে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য কোনো বক্তব্য তো নাই। তো কাজে এটা তো অ্যাকোমোডেটিভ পলিসি, তো কাজেই বিরোধী দল যারা আছেন তাদেরও দায়িত্ব আছে, আমি সেভাবে দেখতে চাই।